গল্প নীলাম্বরে রৌদ্দুরের হাতছানি। লেখনীতে বেলা শেখ। অন্তিম পর্ব। মা, সেন ভাই কোথায় গেল বলেছে কিছু? রূপসার কথায় শান্তি বেগম বিরক্ত বোধ করে। মনে পড়ে সেদিনের কতিপয় দৃশ্যটুকুন। সুরেলাকে থাপ্পড় মারার পর সিনান যা নয় তাই বলে ধমকালো। আবার ধাক্কা দিয়ে বেরো করে দিল। তখন থেকেই তার রূপসার উপর বিরক্ত জমতে শুরু করে। সব নষ্টের গোড়া এই ধনির দুলালি। সে কিছু না বলে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল। জবাব দিল না কোনো প্রকার। রূপসা ম্লান মুখে দরজা দরজা ভেজিয়ে দিয়ে ঘরে আসে। আলতার কোর্টা হাতে নিয়ে পায় মাখে, হাতের তালুতেও লাগায়। কুমকুম দিয়ে কপালে বউটি পেকে ভ্রু যুগলের উপর দিয়ে ফোটা ফোটা বক্ররেখা টেনে গাল অব্দি আনে। বিছানায় রাখা লাল বেনারসির ভাঁজ খুলে অঙ্গে পেঁচায়। ঠোঁটে গাঢ় করে লিপস্টিক লাগায়। হাতে বালা জোড়া গলিয়ে আয়নায় নিজেকে দেখে মিটিমিটি হাসে রূপসা। আজ সিন ভাইকে চমকে দিবে। ইষ্কি মিষ্টি লাগছে তাকে। চুলগুলো থাকলে খোপা বাঁধা যেত। সে আবদার করত পরাণ কাকার ওখান থেকে লাল জবা ফুল নিয়ে আসতে। মুখের কাপড় খুলতেই সালেহুদ্দিন বাচ্চাদের মতো হাউমাউ সুরে কান্নায় ভেঙে পড়ল। সিনান চাপা স্বরে কাঁদতে নিষেধ করে। পায়ের বাঁধন খুলে হাতের বাঁধন ছিন্ন করে। নিজ গায়ের জ্যাকেট খুলে বাবার গায়ে জড়িয়ে বলে, আব্বা উঠেন। চড়া পার হইলেই সাইকেলে নিয়া জামুনে। এইটুকুন কষ্ট কইরা হাঁটেন। নাকি আমি কোলে নিমু? সালেহুদ্দিন ছেলের কথায় আবারও কান্নায় ভেঙে পড়েন। ছোটবেলায় সিন কোলে উঠতে চাইলে তিনি ঢং বলে দুটো ধমক দিয়ে দূরে ঠেলে দিতেন। সেই ছেলে আজ তাকে কোলে নিতে চাইছে। তিনি কষ্ট হলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সিনান সাহায্য করে তাকে। হঠাৎ টর্চ লাইটের আলোর আগমনে সিনান চোখের উপর হাত রাখে। সাহায্য লাগবে নাকি? টর্চ নিভে যায়। অন্ধকারে আবছায়া দেখালেও মানবকে চিনতে অসুবিধা হয়নি সিনানের। মিন্টু মিয়া এখানে কি করছে? রিজ ভাই তাকে জেলে পুরেনি। বেশ কয়েক জোড়া পায়ের আগমন বার্তা ভেসে আসছে। সিনান সতর্ক দৃষ্টিতে চোখ বুলায়। তাদের ঘিরে 10-12 জন আছে। রমজান, মিন্টু, মিন্টুর ছেলে, জলিল আরও চেনাজানা মুখ। তবে বোনের শ্বশুরকে দেখে সিনান অবাকি হল। নুমান মাহবুব এগিয়ে আসেন। হাতে বেআইনি অস্ত্র তাক করে বললেন, ফকিন্নির বাচ্চা, ইচ্ছে তো ছিল তোকে সেই ভরা মজলিসে কুত্তার মতো পিটিয়ে মারব। কিন্তু তোর কপাল ভালো। সিনান পিস্তলের দিকে তাকিয়ে বলল, চাচা আপনি ভুল করতাছেন। রিজ ভাই। থেমে যায় সিনান। উপস্থিত সকলে আগত বিপদের আভাস পেয়ে যায়। মিন্টু মিয়া ঘাবড়ে বললেন, চেয়ারম্যান সাব, মামলা জলদি খতম করেন। আপনার পোলায় আইলে সর্বনাশ। চেয়ারম্যান নিজেও একটু ঘাবড়ালেন বই কি। রমজান মিন্টু মিয়াকে খোঁচা দিয়ে ছোট গলায় বলল, কিসের সর্বনাশ? আসুক তারেও একটা শিক্ষা দিব। আমার রক্ত খেকো খেকশিয়াল আশেপাশে আরও আছে। দূরে খড়কুটোর পালার দিকে ইশারা করে রমজান। নুমান মাহবুব তাদের দিকে ফিরে বললেন, কিসের কথা বলছিস রমজান? আমি কিন্তু স্পষ্ট শুনেছি। ভাইজান হুদাই সময় নষ্ট করছেন। চালান গুলি। আর কপলা বরাবর মারবেন। এক ট্রিগারেই যেন কাজ খতম হয়। বুলেট আরও কাজে লাগবে। বাঁকা হাসল রমজান। হাসল মিন্টু মিয়াও। নুমান মাহবুবের অগোচরে কষা অঙ্ক বুঝতে অক্ষম। তিনি আরেক কদম এগিয়ে সিনানের কপাল বরাবর নিশানা ঠিক করে বললেন, তোর সবচেয়ে বড় ভুল ছিল আমার ঘরের মেয়ের দিকে চোখ তুলে তাকানো। তোকে শেষ করে আমি আমার আম্মাকে বাড়ি নিয়ে আসব। ভালো দেখে ছেলের সাথে আবার নিকাহ পরিয়ে দিব, রূপসা সুখে সংসার করবে। তোকে ভুলতে 2 দিনও লাগবে না। সিনানের গলার স্বর রজ্জুকত ধ্বনি তুলে উঠানামা করে। কাঁধে থাকা বাবার হাতখানা সরিয়ে দিতে দিতে বলল, চাচা আপনি বাংলা সিনেমার ডায়লগ কপি মাইরা দিতাছেন নাকি? শুনেন, আমার বউ আমার নামে কবুল বলছে মানে তার পুরা দুনিয়া আমিই। আমি মরলে ওর দুনিয়াও মইরা যাই। আরেক জায়গায় ঘর বান্ধার আগে ওয় মরুক দোয়া কইরা গেলাম। মিন্টু মিয়া আর রমজান মিয়া বিরক্ত মুখে তাকিয়ে। ভাইজান এখনো তামাশা কেন শুনছে? সে কি বুঝতে পারছে না চতুর সিনান ফন্দি আটতে ব্যস্ত? সে আবারও তাড়া দেয়। নুমান মাহবুবের হাত কাঁপছে। সে কখনো প্রাণী হত্যা করেনি। আজকেই প্রথম। হাত কাঁপবে স্বাভাবিক। তিনি কাঁপা হাতে ট্রিগার চাপবেন, সিনান কৌশলে পিস্তল সহ হাতের কবজি নিজ আয়ত্তে নিয়ে নেয়। বুলেট শূন্যে চলে যায়। সাইলেন্সার লাগানোর দরুন শব্দ তৈরি হয় না। ধস্তাধস্তি লেগে যায় দুজনের।
বৃদ্ধ নোমান মাহবুবকে অনায়াসেই কাবু করে নেয় সিনান। কিন্তু শেষ রক্ষা হলো না। রমজান মিয়া নিজস্ব গুলি থেকে দুটো বুলেট ছুড়েন। প্রথমটা সালেহুদ্দিনের হাঁটু বরাবর আর দ্বিতীয়টি সিনানের বাহুতে এসে আঘাত হাতে। সালেহুদ্দিনের গগনবিদারী চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। সিনান নোমান মাহবুবকে ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যথায় গুঙ্গিয়ে ওঠে চাপা স্বরে। আঘাতপ্রাপ্ত স্থান থেকে গোলগলিয়ে আসা তাজা রক্তের ধারা চুইয়ে হাত বেয়ে গড়িয়ে পড়ে। তার তাজা রক্তের গন্ধে পিস্তলটা যেন গর্জন করে উঠল। সিনান নাক মুখ কুঁচকে নিয়েই সৎ হাসল। হাসতে হাসতেই বলল, খেলা শুরু করা যাক। আমি তো মরমুই, কিন্তু তোগরেও বাঁচতে দিমু না। আমি খারাপের চেয়ে এক গর্ত বেশি খারাপ। রমজান মিয়া ফুঁসে ওঠে, এই ভাইজানটাও না। ওনার উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি। সে নিজ পিস্তল এখনো সিনানের দিকে তাক করে রেখেছে। কুটিল হেসে বলে, এক পিস্তলে কয়জনকে মারবি তুই? তোর খেলা এখনই খতম করছি। কথা শেষ করার আগেই সিনান আনাড়ি হাতে গুলি করে। লাগে না, তবে রমজান মিয়ার হাত ফসকে পিস্তল পড়ে যায়। অর্থাৎ ভয় দেখাতে সক্ষম হয়েছ। সে হো হো করে হেসে বলল, কি যেন কয়? কথা কম কাম বেশি। ওহনো সুযোগ আছে, পথ ছাড়। নিজেও বাঁচ, আমারেও বাঁচতে দে। রমজান মিয়া মাটিতে পড়ে যাওয়া পিস্তল তুলতে উদ্যত হলে সিনান 2 কদম এগিয়ে এসে তার কপাল বরাবর পিস্তলের নল ঠেকায়। হুঙ্কার ছুড়ে, কেউ উল্টা পাল্টা করণের চিন্তা করলে এইটা খতম। রমজান মোটেই কাঁচা খেলোয়াড় না। সে সতর্কতার সাথে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে। আবারও লেগে যায় দুজনের ধস্তাধস্তি। মন্টু মিয়া একটু দূরে দাঁড়িয়ে তামাশা দেখে আর আঙুল দিয়ে কান খোঁচায়। একটা অন্তত মরুক। নোমান মাহবুব ভয় পান। সিনানকে ছাড়ানোর চেষ্টা করেন। পারলেন না বিধায় সিনানের গুলি লাগা হাতে আঘাত করেন। সিনান কয়েক মুহূর্তের জন্য বুঝি অজানা অন্ধকার জগতে ভ্রমণ করে এলো। এত যন্ত্রণা কখনো সহ্য করেনি। মাথায় ঝিঝি পোকার দলেরা কিলবিল করে। যন্ত্রণা থেকে উঠে আসা এক অজানা শক্তি গ্রাস করে নেয় তাকে। সর্বশক্তি দিয়ে গা ঝাড়া দিয়ে নিজেকে সবের থেকে ছাড়িয়ে নেয়। নোমান মাহবুব সহ রমজান ছিটকে পড়ে মাটিতে। সিনানের হাতে হাতে পিস্তল এখনো টিকে আছে। সে অনেকটা জ্ঞানশূন্য হয়ে ইচ্ছে মতো গুলি চালায় যতক্ষণ না পিস্তল বুলেট শূন্য হয়ে পড়ে। রক্তাক্ত হয় কয়েকটি মানবদেহ। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হাড্ডিসার সাইকেলটি নজরে আসে সুরেলার। বুকটায় ধাক্কা অনুভব করে। নৌরিজ সেখানেই গাড়ি থামায়। সুরেলার দিকে তাকিয়ে বলল, তোর মতো অবাধ্য আমি দুটো দেখিনি। আমিই পাগল কেন যে তোকে আনলাম। এখন পস্তাচ্ছি। এক কাজ করে গাড়িতেই থাক। জামালরা 5 মিনিটের মধ্যেই এসে পড়বে। তোকে রেখে আসবে। আমিও আপনার সাথে যা। এক থাপ্পড়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব, বেয়াদব। চুপচাপ গাড়িতে বসে থাক। গাড়ি থেকে পা উঠলে তোর একদিন কি আমার একদিন। জ্ঞানী গুণীরা ঠিকই বলে, মেয়ে মানুষের কথা শোনা মানে আগুনে ঝাঁপ দেওয়া। নৌরিজ রাগে ফেটে পড়ে। কোমরে গোজা পিস্তল সুরেলার কোছের উপর ফেলে বলল, তোর পায়ে পড়ি, সুর। এখানেই বসে থাক। ভুলেও আমার পেছনে আসবি না। জামাল এলে তার সাথেই বাড়ি ফিরবি বলে দিলাম। নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। এদিকটা আমি সামলে নিব, কথা দিলাম। নওরিজ জবাব শোনার অপেক্ষায়। সুরেলা কোনোমতে মাথা কাত করে সম্মতি দিল। নওরিজ টর্চ হাতে চলে যায় হনহনিয়ে। কানে ব্লুটুথ ডিভাইসে কোনো ব্যক্তিবর্গদের দিক নির্দেশনা দিচ্ছে। ঢালু শ্মশান ঘাটে কালি আধার। নওরিজ শ্মশান ঘাটের পেছনের দিকটায় জনসমাগম ঠাহর করে এগিয়ে যায়। বাবাকে দেখে অবাক তার চূড়ান্ত সীমান্তে পৌঁছায়। আব্বা এখানে কি করছে? সে দ্রুত পা চালায়, তবে তার আগেই সিনান আর রমজান মিয়ার ধস্তাধস্তি শুরু। সাথে নোমান মাহবুবও যোগ দিয়ে সিনানকে আঘাত করছে লাগাতার। একসময় সিনান গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর এলোপাথারি গুলি বর্ষণ। সবকিছু যেন চোখের পলকে ঘটল। নৌরিজের শ্বাস রোধ হয়। বুকের ভেতর ধাক্কা অনুভব করে। নোমান মাহবুব সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। দুটো গুলি তার বুক ভেদ করেছে। একটা জলিলের উরুতে, অপরটা রমজানের পেটে লেগেছে। দুজনেই আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। সিনান এখনো পিস্তল তাক করে আছে। হাড্ডিসার দেহখানি অস্বাভাবিক হারে কাঁপছে। নৌরিজ কোনো রকম ঘটনাস্থলে উপস্থিত হয়। বাবার ছাই রঙা ফতুয়া খানি রক্তে ভিজতে শুরু করেছে। আধারে লাল রক্ত কালো মনে হচ্ছে।
সে হাঁটু গ্যারে বসে পড়ল। বুকে ছুঁয়ে দিতেই রক্তে হাত ভিজে যায়। নওরিজ কাপা কাপা গলায় ডাকল, আব্বা। নুমান মাহবুব চোখ উল্টে গোঙানি দিয়ে উঠল। নওরিজ বাবার ভারী দেহখানি বাহুতে ঠেকিয়ে বলে, আব্বা, এই যে আমি রিজ। দেখি আমার দিকে তাকান। কিচ্ছু হবে না আপনার। আব্বা, ও আব্বা। কণ্ঠ জড়িয়ে আসে নওরিজের। নুমান মাহবুব এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন। শ্বাস নেওয়ার জন্য হা করছেন, কিন্তু অক্সিজেনের নাগাল পাচ্ছেন না। সে নওরিজের দিকে তাকিয়ে অনেক কষ্টে উচ্চারণ করেন, রিজ। ব্যাস, সব ক্ষমতার অবসান। নওরিজ বুঝতে পারে সব। ভারী দেহ বুকে টেনে কালেমা পাঠ করে বাবার কানে কানে। নুমান মাহবুব বড় একটা শ্বাস টেনে অদ্ভুত শব্দ করে চোখ উল্টে নেন। নওরিজ আব্বা বলেই ডুকরে ওঠে। সব স্বপ্নের মতো লাগে। সন্ধ্যায় আব্বা তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। চর মারার জন্য সে কথা বলছিল না বিধায় আব্বা কতবার পিঠ দুইয়ে এটা ওটা বলে যাচ্ছিলেন। নওরিজ ধরাপাত্তা দেয়নি। আর এখন নওরিজের চোখ ঘোলাটে হয়ে আসে। অনুভূতিহীন দৃষ্টিতে সামনে তাকায়। অস্পষ্ট স্বরে আওড়ায়, এটা তুই কি করলি সিন? রিজ ভাই, আমি। সিনানের গলা জড়িয়ে আসে। কি বলবে ভেবে উঠতে পারে না। ঘন ঘন শ্বাস টেনে নেয়। রমজান মিয়া মাঠে শুয়ে কাতরাচ্ছে। তার লোকজন তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। মিন্টু মিয়া ছেলের কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে শ্মশান ঘাট ছাড়ার পরিকল্পনা করে। কিন্তু হঠাৎ এক ঝাঁক আলো এসে বাধা দেয়। বুটের জোরালো শব্দ চারপাশ ঘিরে নিয়েছে। শূন্যে গুলি বর্ষণ করে সাবধান করে সবাই। লুকিয়ে থাকা গুন্ডারা হুড়োহুড়ি লাগিয়ে দেয়। পালানোর চেষ্টা করে। দক্ষ হাতের গুলি আর লাঠিচার্জে খুব দ্রুত আয়ত্তে আসে তারা। নওরিজ গলা চড়িয়ে ডাকে, আঙ্গুর, এদিকে আয়। কালো পোশাকধারী আঙ্গুর নামক লোকটা এগিয়ে আসে। সম্মান প্রদর্শন করে বলে, বড় ভাই, আমি অ্যাম্বুলেন্স সার্ভিসকে কল করেছি, ওরা যত দ্রুত সম্ভব এসে পড়বে। আব্বাকে ধর। সাবধানে। আঙুর হাঁটু গেড়ে বসে নোমান মাহবুবের নিথর দেহখানি আগলে নেয়। নওরিজ উঠে দাঁড়ালো। হাতের মুঠো শক্ত করে এগিয়ে যায়। সিনান সালেহুদ্দিনের অবচেতন শরীর ঝাঁকিয়ে ডাকে। নাকের কাছে মুখ নিয়ে দেখে শ্বাস চলছে। গলার মাফলার দিয়ে হাঁটু বেঁধে দিচ্ছিল সে। হঠাৎ গুলিবিদ্ধ ডান হাতে লাথি মারে কেউ। সিনান মুখ থুবড়ে পড়ে মাটিতে। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। নওরিজ থেমে নেই। চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে পেটে ঘুষি মারতে থাকে। সিনান কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারে, কিন্তু প্রতিক্রিয়া দেখাতে পারছে না। আশ্চর্য ব্যথা লাগছে না কেন তার। সেই ঘাড় ঘুরিয়ে দেখে নোমান মাহবুবের ভারী শরীর। বুড়োটা সত্যিই মরেছে। আশ্চর্য, তার কষ্ট লাগছে না, আবার আনন্দও লাগছে না। সব কেমন পানসুটে। রিজ ভাইয়ের মারগুলোও কেমন ফোড়ন ছাড়া ডালের মতন বিষাদ। সিনান নিভু নিভু প্রদীপের মতো তাকিয়ে থাকে বাবার হাঁটুর দিকে। মাফলারের গিট পড়েনি। ক্ষত হতে কলের পানির মতো রক্ত ঝরছে। নওরিজ নির্দয়ের মতো বিরামহীন ঘুষি মারতে থাকে সিনানকে। নাক মুখ দিয়ে গোলগলিয়ে তাজা রক্ত আসছে। হঠাৎ লোহার মতো শক্ত হাত টেনে ধরে কেউ। নওরিজ হা করে আটকে রাখা শ্বাস ফেলে। শানিত দৃষ্টি নিক্ষেপ করে স্বীয় বাহু টেনে ধরা হাতের মালিককে দেখে নেয়। রুক্ষ স্বরে ধমক দেয়, তুই এখানে কি করছিস? সুরেলা হু হু করে কেঁদে ওঠে। ঘন ঘন মাথা নেড়ে অনেক কষ্টে বলে, আমার ভাইরে ছাইরা দেন। আপনার পায়ে পড়ি রিজ ভাই। সত্যিই সুরেলা হাত ছেড়ে পা জড়িয়ে ধরে আকুতি করে। তুই জানিস না সুর, ও কি করেছে? ও আমার আব্বাকে গুলি করেছে। আব্বাকে মেরে ফেলেছে। আমার আব্বা আর নেই সুর। পরিস্থিতি যাই হোক, ও আমার আব্বার খুনি। আর আমি ওকে ছেড়ে দিব। খবরদার আমাদের মধ্যে আসবি না। নওরিজ পা ঝাড়া দিয়ে ধমকে বলল। নওরিজের হাতের মুঠোয় বন্দি জখমিত সিনান মলিন হেসে বলল, সুর, আসিস না মধ্যে। নওরিজ আবারও ঘুষি মারে, তবে এবার সিনান না বরঞ্চ সুরেলার থোবরায় লাগে। সুরেলা বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাইকে রক্ষার্থে। নওরিজ রাগে ফুঁসে ওঠে। সিনানকে ছেড়ে সুরেলার গাল চেপে বলে, মধ্যে আসতে নিষেধ করিনি। আমার ভাইডারে ছাইরা দেন। আমার জন্যে। নওরিজ আগুন ওরা দৃষ্টি ফেলে। সুরেলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুরেলা তাৎক্ষণিক ফিরে এসে নওরিজের কোমর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অসহায়ের মতো আকুতি মিনতি করে। সিনান মাটিতে পড়ে তাদের চেয়ে দেখে একপল। চোখের দৃষ্টি ঝাপসা। চোখ মেলে থাকতেও কষ্ট হচ্ছে।
সে চোখ খিচে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে উঠে বসে। বাবার পাশে এসে হাঁটুতে বাঁধা মাফলারের গিঁট বেঁধে দিয়ে ডাকে, আব্বা, ওঠেন। সিন আইছে না। আপনের কিচ্ছু হইব না। নওরিজ ধস্তাধস্তি করলেও সুরেলা ছাড়ে না। সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে, অসহায়ত্ব জানান দিয়ে বলে, ভাই তো ইচ্ছা কইরা করে নাই। ভাই করবারও পারে না ইচ্ছা কইরা। আপনি শান্ত হন না, রিজ ভাই। সব ঠিক হইয়া যাইব। কি ঠিক হবে সুর? আমার আব্বা ফিরে আসবে। আমাকে আবার রিজ বলে ডাকবে, বল। নওরিজ সুরেলার কাঁধ ঝাঁকিয়ে জবাব চাইল। সুরেলা হু হু করে কেঁদে কেঁদে বলে, আপনি শান্ত হন। আব্বারে ডাক্তারের কাছে নিয়ে চলেন। সব ঠিক হবে। নওরিজ শান্ত চোখে চায়। চোখের আর্দ্রতা আধারে দেখা যায় না। তা যে গাল বেয়ে ঝরছে তাও আধার ঢেকে নিয়েছে। সে নিমিষেই ঠান্ডা বরফের মতো জমে গেল। আব্বা আর নেই সুর। বলেই শক্তপোক্ত মানুষটা ফুপিয়ে কেঁদে উঠল। আব্বা জেলে না যায়, তার গড়ে তোলা সম্মানে দাগ না পড়ে, তাই স্বার্থপরের মতো কর্নেল স্যারের কাছে আর্জি জানিয়েছিল। সাথে প্রতিশ্রুতিও দিয়েছিল তার আব্বা আর বিপথে হাঁটবে না, বরঞ্চ বাকি জীবনটুকু জনকল্যাণ করে যাবে। সে যেন আব্বার উপর ক্ষমাশীল দৃষ্টিতে তাকায়। যদিও কর্নেল স্যার আশা দেয়নি, তবে নওরিজ একটা পথ ঠিকই বেছে নিত। কিন্তু আজ যে সব শেষ। নওরিজ সুরেলাকে ছেড়ে নোমান মাহবুবের কাছে ফিরে যায়। আঙুরের বাহু থেকে বাবার মাথাটা নিজ বুকে টেনে ডাকে, আব্বা যান, উঠুন না। আমাকে আরেকবার রিজ ডাকুন। আপনি আপনার কুলাঙ্গার ভাইয়ের জন্য আমাকে থাপ্পড় মেরেছিলেন, আমি কিন্তু এখনো রেগে। সুরেলা আঁচলে মুখ গুজে কাঁদে। সে কোন দিকে সামলাবে? পিতাহারা স্বামীকে নাকি আঘাতে জর্জরিত ভাইটিকে? জন্মদাতাও যে জ্ঞানহীন। রাত অনেক গভীরে ডুব দিয়েছে। সুরেলা আভিসিনা হাসপাতালের করিডোরের সামনে একা দাঁড়িয়ে। গায়ে আটপৌড়ে শাড়ির আঁচলটা অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কাজল লেপ্টে থাকা মায়াবী চোখ যুগল হতে অবিরাম অশ্রু ঝরছে। কারো পদচারণায় গাল মুছে পড়ে থাকা আঁচল মাথায় টেনে দেয় সুরেলা। ভাবি, বলতে দুঃখ বোধ করছি। তবুও বলতে হচ্ছে, আপনার আব্বার অপারেশন করাতে হবে। মনে হচ্ছে পা রাখতে পারবে না। রক্ত চলাচল নেই। পা নীলচেকার হচ্ছে। বোধহয় কেটে ফেলতে হবে। তবে ডাক্তার এখনই শিওর দিচ্ছে না। ওনারা চেষ্টায় আছে পা যেন না কাটতে হয় সে ব্যবস্থা করতে। আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আঙুরের কথায় সুরেলা ভয়ে ডুকরে ওঠে। আঙুর তাকে সাহস দেয়। কিন্তু কাজ হয় না, তাই প্রসঙ্গ বদলে বলল, আপনার ভাইয়ের কি অবস্থা? জ্ঞান ফিরেছে কি? ডাক্তার কি বলল? সুরেলা কেবিনের দরজার দিকে তাকিয়ে বলল, ঘুমের ওষুধ দিয়েছে। কাল 10টার আগে জ্ঞান ফিরবে না। গুলি বের করে হাতে ড্রেসিং করিয়েছে। ভাই জলদি সুস্থ হবে জানালো। ও আচ্ছা। আপনার জন্য আলাদা কেবিন নিচ্ছি আমি। না না, তার দরকার নেই। রাত ফুরলো বলে। অহেতুক ঝামেলা পোহানোর দরকার নেই ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমি একা কি করতাম আল্লাহ জানেন। আঙুর হাসল। যদিও পরিস্থিতি বিবেচনায় হাসিটি বেমানান। সে বলল, আমাকে অর্ডার করা হয়েছিল, আমি তাই পালন করছি ভাবি। আপনি এখানে বসুন। আমি দেখছি চা কফি কিছু পাই কিনা। আর হ্যাঁ, বেঞ্চ জোর বস্তু। ওদের শীত লাগে না। কাইন্ডলি চাদরটা গায়ে দিন। চলে যায় আঙ্গুর নামক র্যাবের পোশাকধারী যুবকটি। সুরেলা লোহার বেঞ্চিতে বসে পড়ল। চাদর তুলে গায়ে পেঁচিয়ে নেয়। লোকটার সুগন্ধি ভেসে আসে চাদর থেকে, তাই সুরেলা সবসময় তার ব্যবহৃত চাদরে হক জমায়। আচ্ছা, লোকটা এখন কি করছে? সদ্য পিতাহারা ছেলেটা কি আর করবে? সুরেলার শ্বাস আটকে আসে। হা করে শ্বাস নেয়। মাথায় হাজারো প্রশ্নরা ঘুরপাক খায়। ফোনে সিন ভাই বলেছিল আব্বাকে রমজান মিয়া আটকে রেখেছে। তাকে বাঁচাতে সিন ভাই যায়। রিজ ভাইয়ের সাথে বাকবিতণ্ডে জড়িয়ে জেদ ধরে সেও এসেছিল। রিজ ভাই তাকে বসিয়ে রেখে চলে গেলেও তার মনটা কুবাইছিল। হঠাৎ কয়েকটি জিপ গাড়ি এসে তাদের জিপের পাশেই থামে। সে ভয় তাদের দিকে বন্দুক ধরেছিল। কালো পোশাকধারী মানবগুলো তাকে লম্বা সালাম দিয়ে হুড়মুড়িয়ে চলে যায় ঘটনাস্থলে। সেও দোয়া দরুদ পড়তে পড়তে তাদের পিছু নিয়েছিল। দূর থেকেই সব বোঝার চেষ্টা করছিল। কিন্তু লোকটা যখন সিনভাইকে বেধড়ক মারতে শুরু করে সে সব ভুলে ছুটে যায়। সে জানে, সে না গেলে লোকটা সিনভাইকে ছাড়তই না। আচ্ছা, কি এমন হয়েছে যে ভাই শ্বশুরমশাইকে গুলি করল?
আর শ্বশুরমশাই বা কেন ওখানে গিয়েছিল? আর রমজান মিয়ার সাথে আব্বার ভালো সম্পর্ক। সেই রমজান মিয়াই কেন আব্বাকে আটকে রেখে মারার কথা বলছিল? কিচ্ছু বুঝতে পারছে না সুরেলা। আগে কি হবে তাও না। তবে বুঝতে পারে সম্পর্কগুলো কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। ভাবতে ভাবতেই পেছনে গা এলিয়ে চোখ বুজে নেয় সুরেলা। ঘুম নামে না। সে ভগ্ন হৃদয় নিয়ে উপরওয়ালার কাছে সাহায্য চায়। বাকি রাতটুকুন কাটে যেমন তেমন। সকালটুকু ফুরায় না। ভাইয়ের কেবিনে বসে অধীর অপেক্ষায় থাকে তার জ্ঞান ফেরার। 10টা পেরিয়ে গেছে, আধা ঘন্টা হবে। যত মুহূর্ত গড়াচ্ছে সুরেলার চিন্তা তরতরিয়ে বাড়ছে। মনে মনে আল্লাহকে ডাকে, সব যেন ঠিক হয়। ভাবি, এই নিনচা খান আর মাথা ঠান্ডা রাখুন। কিচ্ছু হবে না ওনার। ডাক্তার বলল তো একটু পরেই জ্ঞান ফিরবে। সুরেলা মাথা তুলে তাকায়, আবার কি অবস্থা ভাইয়া? ডাক্তার আর বলেছে কিছু? আঙুর নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, পরে বলছি, আগে আপনার ভাইয়ের জ্ঞান ফিরুক। ওনার জ্ঞান ফিরলে আমাদের কিন্তু যেতে হবে। আপনার শ্বশুর মশাইয়ের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। রিজ ভাইয়া আদেশ দিয়েছে আপনাকে নিয়ে অতি দ্রুত যেন বাড়ি ফিরি। সুরেলার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। শ্বশুর মশাইয়ের মুখটা মানসপটে ভাসে। বিয়ের পরের দিনগুলোতে নজর বাঁচিয়ে চললেও ধীরে ধীরে ওনার সাথে সুরেলার একটা আলাদা সম্পর্ক জমেছিল। সেদিনের শাশুড়ির বলা কথাগুলো সহ শ্বশুরের করা তার প্রতি স্নেহময়ী আচরণ মনে পড়তেই নিজেকে অসহায় লাগে। মানুষটা আর তাদের মাঝে নেই ভাবতেই গা ছমছম করে। সবচেয়ে বড় কথা, মানুষটার না থাকার পেছনে তার শ্রদ্ধেয় ভাই দায়ী। যদিওবা এর পেছনে যথাযথ কারণ লুকিয়ে আছে, তবুও ভাবি ওনার জ্ঞান ফিরেছে। সুরেলা বেডে শুয়ে থাকা মানবের পানে তাকায়। মুখের এক পাশ ফুলেছে, মনে হয় গোটা কয়েক ভিমরুল কামড়ে দিয়েছে। কালো জখম হয়ে আছে। ডান বাহুতে সফেদ ব্যান্ডেজ। গায়ে হাসপাতালের পোশাক। হাতে ক্যানুলায় স্যালাইন পুশ করা। সিনানের চৈতন্য ফিরতেই ক্যানুলা টেনে খুলে ফেলল। গোলগলিয়ে রক্ত আসলেও তোয়াক্কা না করে ব্যতিব্যস্ত হয়ে বলল, আব্বা কই? আইসিইউতে আছে। সুরেলা যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। সিনান বুঝল বাপটা এখনো বেঁচে আছে। মরেনি ভেবে স্বস্তি পায় সে। চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। হাসপাতালের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রাইভেট হাসপাতাল। তার মতো নিম্নবিত্ত মানুষের সবার আগে যেই চিন্তা কুটকুট করে তা হলো এই হসপিটালের বিল। সে সুরেলার দিকে তাকিয়ে বলল, তোর শ্বশুর বাদ জোহর জানাজা পড়ানো হবে। আমি ভাবিকে নিয়ে ফিরব এক্ষুনি। যেহেতু আপনার জ্ঞান ফিরেছে, আর আমরা চলে গেলেই আপনার মা আসবে। চিন্তা করবেন না। সিনান আঙুরের দিকে তাকায়। চেনে এই ছেলেটাকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও বাড়ি ফিরব। ডাক্তার বলেছে পুরোপুরি রেস্টে থাকতে। থাকলাম না। কি হইব? এই নাজুক শরীর নিয়েও তোত্তার আমি। সুরেলা কিছুই বলে না আর। সেন ভাইকে বলেও লাভ হবে না। বলেছে যখন যাবেই। হাসপাতাল থেকে 11টার দিকে বাড়ি ফিরে আসে তারা। খান বাড়িতে শোকের মাতম চলছে। নোমান মাহবুব আকস্মিক খুন হওয়ায় পুরো গ্রামজুড়েই হইচই লেগেছে। এ কোনায় ও কোনায় আলাপচারিতা চলছে। কে মেরেছে, কেন মেরেছে, হ্যান ত্যান। এক একজনের এক এক রকম কথা। খান বাড়িতে মানুষের অঢেল আগমন। দূরদূরান্ত থেকে ছুটে আসছে এক নজর দেখার জন্যে। ভালো খারাপ মিশিয়েই মানুষ। আড়ালে আবডালে মাদক ব্যবসায়ীর সাথে জুড়ে অপকর্ম চালালেও জনসম্মুখে তার ভালোই গুণগান ছিল। গ্রামবাসী তাকে বেশ সমীহ করত। তাকে একনজর দেখে সবার মুখে আফসোসের অন্ত নেই। বাড়ির প্রতিটি সদস্যই শোকে ভেঙে পড়েছে। তাদের কান্না আহাজারিতে ভারী হয়ে উঠেছে অন্দরমহলের পরিস্থিতি। সবার এমন অবস্থা বিবেচনায় আরিফা নিজেকে শক্ত রেখে সবাইকে সামলানোর চেষ্টা করছে। রিন আপা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ইকরাম দুলাভাই তাকে নিয়ে ব্যস্ত। রূপালী আপারা এখনো পৌঁছায়নি। রেবেকা বানু বারান্দার খুঁটিতে মাথা ঠেকিয়ে বসে আছে। ফোলা চোখ দুটো ডুবে আছে অশ্রুজলে। মাথায় কাপড় নেই। খোলা চুলগুলো অগোছালো হয়ে গেছে। ঠোঁট দুটো কাঁপছে মৃদুমন্দ। দরজা ঠেলে একমাত্র ছেলেকে ঢুকতে দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। নৌরিজের চোখও আর্দ্র। সে এগিয়ে এসে মায়ের সামনে বসে। মাকে জড়িয়ে নিয়ে শান্ত গলায় বলে, আম্মাজান, কাঁদবেন না। অও করে কোরআন শরীফ পাঠ করুন। আব্বার জন্য দোয়া করুন।
কান্নার দিন তো পড়েই আছে। প্রতি নামাজের মোনাজাতে কাঁদবেন। আজ কুরআন শরীফ পড়ে থাকে শেষ বিদায় দিন। রেবেকা বানুর কান্না ধীরে ধীরে বিস্তার লাভ করে। নৌরিজ তাকে নিয়ে ঘরে যায়। ওয়াশরুমে নিয়ে ও করাই। তারপর কুরআন তেলাওয়াত করাই জোর দিয়ে ঘর ছাড়ে। পথে দেখা হয় আরিফার সাথে। আরিফা দ্বিধা নিয়ে বলল, ভাবিজান, কখন আসবেন? অনেকেই কানাঘুষা শুরু করে দিয়েছে। এসে পড়বে। রওশন ফিরেনি এখনো। উহু। আচ্ছা, সত্যিই সিন ভাই খালুজানকে গুলি করেছে? ওনার বাবাকেও? নওরিজ চোখের কোণে জমা পানিটুকু মুছে নিয়ে ম্লান সুরে বলল, সব পরিস্থিতির শিকার। আর এই পরিস্থিতি তোমার শ্বশুরের জন্য তৈরি হয়েছে। মূল হোতা তিনিই। আব্বাকে পড়িয়েছিল, সিনকে মারলে রূপসা আমাদের কাছে ফিরে আসবে। আব্বা শুভা যাওয়ার পর থেকেই রূপসাকে মনে করে কাঁদত। সেই সুযোগ ওই জঘন্য লোকটা নিয়েছে। যাই হোক, সিনান নিজেকে রক্ষার্থে গুলি চালিয়েছিল। ও নিজেও গুলিবিদ্ধ হয়েছিল। আরিফা বলল, ভাবির বাবার কি খবর? শুনলাম উনিও নাকি গুরুতর আহত। জানি না রিফা। তুমি একটু আমার পাশে থাকো। আমি দেখছি ছবিরা কত দূর। নৌরিজ কোনোমতে চলে আসে সেখান থেকে। কান্নারা বাঁধ ভাঙার জন্য ছটফট করছে। সুদূরে আঙুরকে ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে আসতে দেখে দুই হাতে মুখ ডলে নিজেকে সামলালো। উনি কোথায়? আসেনি। একটু পরে আসবে বলল। একটু পরেই আজান পড়বে। আঙুর, তোমাকে বলেছিলাম সাথেই আনবে। আঙুর কাচুমাচু মুখে বলল, ভাবি এসে যাবে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে নওরিজের। আঙুর আবারও বলে, কর্নেল স্যার এসেছেন। বৈঠকখানায় বসে আছেন। আপনার সাথে দেখা করতে চাইছেন। আমি ঘরে যাচ্ছি। তুমি তাকে আমার ঘরে নিয়ে এসো। বলেই নওরিজ ঘরের দিকে যায়। একটু পরেই আঙুর কর্নেল স্যারকে নিয়ে সেখানে পৌঁছায়। নওরিজ বারান্দায় বসে ছিল। কর্নেল স্যার নওরিজের পাশের বেতের চেয়ারে বসল। কিছু সময় নীরব থেকে বলল, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই রিজ। নিজেকে শক্ত করো। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। আল্লাহ পাক এই উছিলায় তার মৃত্যু লিখেছেন। তিনি তার পরকাল সহজ করে দিন, তাই কামনা করো। নওরিজ অন্যদিক তাকিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কোটরে জমা পানি মুছে নেয়। কর্নেল আবারও বলতে শুরু করেন, তোমার চাচাকে আমাদের আন্ডারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাদবাকি সবাইকে আটক করা হয়েছে। আগে রিমান্ডে নিয়ে মশলাপাতি মাখাই কাবাব পরে বানাবো। রাতে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আরও পাওয়া যাবে আশা করছি। আব্বার অন্তিম কার্যক্রম শেষ হলে আমি বাকিটা দেখে নিব স্যার। না, তোমার পরিবারকে আগে সামলে নাও রিজ। আর হ্যাঁ, ওই ছেলেটা যে তোমার আব্বাকে গুলি করেছে, তার নামে কেস করতে হবে। ওর বাপেও তো এসবে ওতপ্রোতভাবে জড়িত। এখন তুমি করবে নাকি আমি সামলাবো? আমি দেখে নিব স্যার। আপনি কিছু করবেন না। ওকে, যেমনটা বলো। আর দেখা হচ্ছে ঢাকায়। তোমার এখানকার কাজ শেষ। দেরি করিও না, দ্রুত ফিরে এসো। ভদ্রলোক চলে যান। নওরিজ বারান্দায় বসে রয় উদাসী ভাবে। এর মাঝেই আরিফা এসে জানালো রূপারা এসেছে। নওরিজ আলমারি থেকে গায়ের শালটা নিয়ে বেরিয়ে পড়ে। লাল শাড়ি বুকে জড়িয়ে বসে আছে রূপসা। রাতে কত আশা নিয়ে বসেছিল খিটখিটে প্রাণীটি আসবে আর তাকে দেখে চমকে যাবে। ঘুমটা সরাবে। মিঠা মিঠা বাক্য আশা করা পাপ। তবে সে জানে লজ্জায় জুবুজুবু হয়ে মাথা চুলকে হাসবে। সে দুষ্টু দুষ্টু কথা বলে জ্বালাবে আর ও মিছে মিছে ধমক দিবে। তারপর সে আবদার করবে তাকে অনেক অনেক আদর দিতে। লোকটা কেমন কঞ্জুস। আদর চাইলে গড়িমসি করে, লজ্জা পায়। তার রাগ হয়। পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? লজ্জা তো নারীর ভূষণ। সে বাচ্চা মেয়ে হয়ে লজ্জা পায় না, অথচ ধামরা ব্যাটা নাকি লজ্জায় লাল নীল বেগুনি হয়। হাসি পায় রূপসা। খিলখিলিয়ে হেসেও দেয়। হাসতে হাসতেই হঠাৎ মুখটা থমথমে হয়ে আসে। সেই রাতে বেরিয়েছে পাষণ্ডটা। এখনো ফেরার নাম গন্ধ নেই। শুরুতে রাগ জমলেও এখন চিন্তা হচ্ছে। শাশুড়িও কিছু বলছে না। অবশ্য কিছুদিন হলো তার সাথে সেভাবে কথাও বলে না। সে 100টা প্রশ্ন করলে 10টার উত্তরও আসে না। সেই বুঝতে পারে না হঠাৎ কি হলো। সে কি কোনো ভুল করেছে? রূপসা টিনের বাক্সে শাড়ি তুলে রাখে। আবারও কোনো একদিন বউ সাজবে। ম্লান হেসে বাক্সে তালা লাগায়। শোকেসের সাথে লাগোয়া আয়নার পর্দা সরিয়ে ছোট চুল আঁচড়ে নেয়।
নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে ম্লান হেসে ঘর থেকে বেরিয়ে যায়। উঠোনে শান্তি বেগম গরুর জন্য খড়কুটো কাটছে। রূপসা টোপায় করে খড়কুটো নিয়ে গরুর চারিতে দেয়। বালতি ভরে পানিও দিয়ে আসে। শান্তি বেগম আর চোখে দেখে বললেন, এত জাল্লা গুড়া ছিটাই দেও নইলে ওয়ালি করব। রূপসা গুড়া ছিটিয়ে আসে। নারিকেল শলার ঝাঁটা তুলে উঠোন ঝাড় দিতে দিতে শুধালো, মা, সিন ভাই কি ফোন দিয়েছিল? বা আপনি দিয়েছিলেন? এভাবে না বলে কয় কোথায় চলে গেল? শান্তি বেগমের হাত কাঁপে। চোখে মুখে অন্ধকার ঘনিয়ে আসে। রূপসাকে কিছু বলে না। রূপসা মুখ কালো করে কাজ করে। শুকনো পাতা ঝাড় দিয়ে বাড়ির পেছনের বাঁশতলায় নিয়ে যায়। ফিরে আসার সময় খেয়াল করে একটা ভ্যান থেমেছে রাস্তায়। ভ্যানে সুর ভাবি বসে। পাশেই খিটখিটে প্রাণীটি। রূপসার হাত থেকে ঝাঁটা ফসকে যায়। হাতে ব্যান্ডেজ কেন? মুখটার ওই হাল কে করল? আল্লাহ! রূপসা দিকবিদিক ভুলে ছুটে আসে। নিজ কাপড়ের সাথে বেজে দুবার উস্তা খেতে নিয়েও খেল না। সিনান ভ্যান ভাড়া মিটিয়ে সামনে ঘুরতেই রূপসা এসে ঝাঁপিয়ে পড়ে বুকে। কিছু বলার আগে কেঁদে চোখের পানি নাকের পানি একাকার। সিনান মাথায় হাত রাখল। ছাড় দুলালি। মরি নাই তো। পচা কথা বলো কেন? আমি কিন্তু চলে যাব। কোথায় যাবি? যেখানে চোখ যায় চলে যাব। তুমি মরার কথা বলবে না, আমার ভয় লাগে। কি হয়েছিল তোমার? হাতে ব্যান্ডেজ, মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। এক্সিডেন্ট হয়েছে নাকি? আল্লাহ! রূপসা দম ফালাতে পারছে না। সিনান নিজের থেকে ছাড়িয়ে নেয়। গলার সাথে ঝুলিয়ে রাখা ব্যান্ডেজে মোড়ানো ডান হাত। মুখটা ফুলে চেনাই যাচ্ছে না। রূপসা আবারও শুধালো, কি করে হলো এসব? সুর ভাবি, তুমি তো কিছু বলো। সুরেলা নীরবে দাঁড়িয়েছিল। ভাইয়ের প্রতি রূপসার উদ্বিগ্ন ভাবটা ভালো লাগে। বলার অবকাশ রাখে না মেয়েটা, ভাইকে চোখে হারায়। সুরেলা প্রশ্নের পৃষ্ঠেই প্রশ্ন করল, তুমি জানো না কি হয়েছে? না তো। কি হয়েছে? বলো আমাকে। সুরেলা সিনানের চোখাচোখি হয়। তাহলে মেয়েটা কিছুই জানে না। মেয়েটার প্রাণপ্রিয় চাচা যান যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, জানলে প্রতিক্রিয়া কেমন হবে? সিনান বলল, রাস্তায় খাড়াইলে মানুষ জড়ো হইব। বাঁধতে যাই। আমি যাব না। রূপসা, তুমি কাপড় বদলে আমার সাথে এসো তো। আমরা বাড়িতে যাব। রূপসা জিজ্ঞাসা করবে, কেন? তার আগেই সিনান নাকচ করে দেয়। হ্যাঁ, কোনঠেন যাইব না। সুরেলা তার কথা উপেক্ষা করে রূপসাকে বলল, যাও কাপড় বদলে এসো। নয়তো এর উপরেই ভালো একটা ওড়না পরে এসো। হাতে সময় নেই, জলদি করো। রূপসা চোখ পিটপিট করে। সিনানের দিকে সেটে দাঁড়িয়ে বলল, আমি যাব না ভাবি। তোমার চাচাজানকে দেখতে যাবে না? সেই খুব অসুস্থ। না চাইতেও মিথ্যে বলতে হলো সুরেলাকে। প্রিয় মানুষের মৃত্যুর খবর আকস্মিকভাবে দিতে নেই। অনেকেই শখ হজম করতে পারে না। ফুটবল চিত্তের মানুষ তো আরও না। রূপসা অবাক হয়ে বলল, চাচাজান অসুস্থ? কি হয়েছে ওনার? বাড়িতে গেলেই জানতে পারবে। উনাকে দেখবে না? উনি তোমাকে দেখতে চেয়েছিলেন। তোমার জন্য সবসময়ই মনমরা হয়ে থাকতেন। কতবার মন ভুলে তোমাকে ডাকতেন তার ঠিক নেই। যাবে তুমি? রূপসার চাচার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। বাপের ভালোবাসা ইহজন্মে জুটেনি, জুটবেও না সে জানে। কিন্তু চাচাজান তার কাছে অনেক কিছু। তার সমস্ত আবদারের আশ্রয়স্থল। আমি যাব ভাবি। কিন্তু মা যদি সেদিনের মতো আসতে দিতে না চায়? ভয় নেই। যাও। রূপসা যায় না। অনুমতি নিতে সিনানের দিকে তাকালো। সিনান রূপসার হাত ধরে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, কেউ কোথাও যাইতো না। আমি কইতাছি, তুইও যাইস না। কি জানি আমার রাগ তোর উপর উগরায় দেয়। আর এমনই ওই বাড়ির মানসে তোরে সহ্য করবার পারে না। ওহন তো আগুনে জ্বালায় না মারলেই হয়। কয়টা দিন বাঁধতেই থাক। সুরেলা পা বাড়াতে নিয়েও থেমে যায়। সিন ভাই বলেছিল, লজ্জা শরম থাকলে এ বাড়িতে যেন সুরেলার পা না পড়ে। সত্যিই সুরেলার লজ্জা শরম নেই। সে আবারও বাড়ির ভেতরে যায়। উঠোন অবধি গিয়ে থেমে যায়। মাকে দেখে ক্রন্দনরত সুরে বলল, রূপসাকে আমার সাথে পাঠিয়ে দে মা। আমার শ্বশুরের বড্ড আদরের ছিল মেয়েটা। শেষ দেখাটা দেখবে না বল। বোঝা তোর ছেলেরে। শান্তি বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। রূপসাকে ও বাড়িতে পাঠালে যদি আর ফিরতে না দেয়, বা রূপসাই না ফিরতে চায়, তার পাগল ছেলেটাকে তখন কে সামলাবে? তাই তো তিনি রূপসার কান অবধি এখনো কোনো খবর পৌঁছাতে দেয়নি।
সিনান ঘরে নিয়ে যায় রূপসাকে। জানে কাজটা ঠিক না, খুবই স্বার্থপর, কিন্তু সে আজ স্বার্থপর হতেও কুণ্ঠাবোধ করবে না। সে শতভাগ নিশ্চিত যে আজ দুলালি ও বাড়িতে গেলে আর ফিরবে না। মেয়েটা এখন তার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। তাকে ছাড়া এক মুহূর্তও চলবে না। দুনিয়া উল্টেপাল্টে যাক, তবুও তার দুলালি তার পিঞ্জরে বন্দি থাক। সে রূপসার শিমুল তুলোর মতো তুলতুলে হাত দুটো বাম হাতের সাহায্যে উঁচু করে। ফর্সা হাতে লাল আলতা, পায়ে আছে দেখছি। নিশ্চয়ই রাতে মেয়েটা বউ সেজে তার অপেক্ষায় ছিল, অথচ সে তাকে বউ সাজে দেখতে পারল না। সিনান হাতের মুঠোয় চুম্বন করে বলল, আমারে ছাইরা যাইস না আদরের দুলালি, তুই গেলে আমি সত্যিই মইরা জামু কইলাম। রূপসার ভয় হয়। আশ্চর্য, সবাই এমন অদ্ভুত আচরণ কেন করছে? কি হয়েছে তার ছোট মাথা আন্দাজ করতে পারে না। সেন ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? চাচাজান অসুস্থ, তাকে দেখতে চেয়েছেন। সে যাবে না। তাহলে সেন ভাই এমন কেন বলছে? কিছু তো একটা রহস্য আছে। চাচাজান অসুস্থ, তাকে দেখতে যাব। সিন ভাই, তুমিও চলো আমার সাথে। দেখা করেই তোমার সাথে চলে আসব। রূপসার জ্যোৎস্নার মতো স্নিগ্ধ বদনখানি কয়েক মাস আগে দেখলে রাগ হতো সিনানের। মেয়েটার গায়ে পড়া স্বভাবে চান্দি গরম হতো। যখন ভাব জমানোর চেষ্টা করত তখন তো জলে পুড়ে ছারখার। কিন্তু হঠাৎ করেই মেয়েটার প্রতি হৃদযোগে দুর্বলতা অনুভব করে। সহজ সরল ঈষৎ পাগলাটে স্বভাবের মেয়েটার ভালোবাসা আবেগ যাই বলা হোক, তা সিনানকে সুখ সুখ অনুভূত করায়। বিগত কাটানো দিনগুলো সিনানের সুখের দিন মনে হয়েছে। তার তো একটাই চাওয়া, বাকি দিনগুলো এভাবেই কাটুক। কিছু বলছো না কেন? সিনান সালেহ তার কথায় অনড়। রূপসাকে যেতে দিবে না। সুরেলা ঘরে আসেনি, বাইরের দাঁড়িয়ে আছে। শান্তি বেগম এসে সিনানকে বোঝায়, শেষ দেখাটা দেখবার দে বাজান। সিনান আর কিছু বলেনি। রূপসার ভয় বাড়ে। শেষ দেখা মানে কি? বাড়ির পেছনের রাস্তা থেকে হর্নের আওয়াজ শোনা যায়। সুরেলা তাড়া দেয়। রূপসা বেরিয়ে আসলে তাকে নিয়ে বের হয় সে। তমাল নামক ছেলেটা গাড়ি নিয়ে এসেছে। সুরেলাকে দেখেই ছেলেটা বলল, ভাবি জানাজা পড়ানো হচ্ছে। ভাইজান রেগে আছেন, জলদি আসুন। রূপসা গাড়িতে উঠতে নিয়েছিল। তমাল ভাইয়ার কথায় পা থেমে যায়। সে কি ঠিক শুনল? কার জানাজা পড়ানো হচ্ছে? রূপসা প্রশ্নাত্মক দৃষ্টি ফেলল সুরেলার উপর। সুরেলা ক্ষীণস্বরে বলল, রূপসা, তোমার চাচাজান আমাদের মাঝে আর নেই। গলা ভেঙ্গে আসে সুরেলার। রূপসার মনে হলো সে ভুল শুনেছে। নয়তো সে কথাগুলোর মানে বুঝতে ভুল করেছে। তাই হবে। গাড়ি ছাড়লে। গাড়ির ইঞ্জিন ভো ভো শব্দ করে, গাড়ি ছুটিয়ে চলে। সিনান জানালার ধারে দাঁড়িয়ে চুপচাপ। আশ্চর্য, চোখ ভিজে কেন উঠছে? তাও এই সামান্য ব্যাপারেই। দুলালি তো আর একেবারে চলে যাচ্ছে না। আজ রাতে না হয় কালকের দিনের মধ্যেই ফিরে আসবে। খুব বেশি হলে 3 দিন। এর বেশি গড়াতে চাইলেও সে গড়তে দেবে না। ঘাড় ধরে নিয়ে আসবে। পিঠে 2 কিলো বসাবে। প্রিয়জনের মৃত্যুর পর আমরা ভাবি, তাকে ছাড়া আগের দিনগুলো কাটবে না। কাটলেও খুবই দুর্বিষহ হয়ে কাটবে। কিন্তু সময় নামক কার্যকরী মলম ধীরে ধীরে সব ঘা শুকিয়ে দেয়। খান বাড়িতে নোমান মাহবুবকে ছাড়া আজ 10ম দিন চলছে। আগের তুলনায় স্বাভাবিক না হলেও অস্বাভাবিকও বলা যায় না। নৌরিন স্বামী বাচ্চাদের নিয়ে আজ ফিরে যাবে নিজ সংসারে। মাকে সাথে নিতে চাইল, অনেক জোরাজুরি করেও কাজ হলো না। রেবেকা বানু যেতে রাজি হলেন না। অগত্যা সবার থেকে বিদায় নিয়ে একাই ফিরে গেল তারা। সবার থেকে বিদায় নিলেও ভাই বউ সুরেলার থেকে বিদায় নেওয়া দূর ফিরেও তাকায়নি। আজ না, বাবার খুন হওয়ার ঘটনা শোনার পর থেকেই সুরেলার প্রতি বিদ্বেষ জমা হয়। বাবার খুনির বোনের মুখাদর্শন করতেও সে রাজি না। বউ পাগল ভাই একরখার জেদের কাছে পারেনি, তাই সহ্য করতে হয়েছে। তবে সেও বলে দিয়েছে এই খুনির বোন বাড়িতে থাকলে সে তো ভাইয়ের ভিটের কথা ভুলে বসবে। দুঃখ তো তখন লেগেছিল যখন ভাই মুখের উপর বলে দিয়েছিল, ভুলে বসলে আমার কি? আমার কিছু না। ঘটনা আজ সকালের। তাই বিকেল গড়াতেই সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে। শ্বশুরের মৃত্যুর পর খান বাড়িতে সবচেয়ে ব্যস্ত মানুষটি সুরেলা। আঁচলের গিটে বাঁধা সোনার চাবির রিংয়ের সাথে পুরো সংসারের দায়দায়িত্ব। এসবের ভিড়ে সুখ দুঃখ নিয়ে ভাবার ফুরসত কই। এই বাড়ির সদস্যদের সাথে শুরু থেকেই টানাপোড়েনের সম্পর্ক তার। এই ভালো তো এই খারাপ।
এই যে শুরু থেকেই চাচি শাশুড়ির সাথে ভালো একটা সম্পর্ক ছিল। রূপসার সাথে ভাইয়ের সম্পর্ক গড়লে তাদের সেই ভালো সম্পর্ক বিষ খেয়ে নেয়। ভদ্রমহিলা সেই যে কথা বলা বাদ দিলেন। চাচা শ্বশুর তো একটা জানোয়ার। রওশন ভাইয়াকে সে বুঝে উঠতে পারে না। বিয়ের আগ অবধিও তার সাথে বেশ সম্পর্ক ছিল। তার সাথে কত হাসি ঠাট্টা করত। এ বাড়িতে এসে মানুষটির কারণ ছাড়া ভিন্ন আচরণে সুরেলা কষ্ট পেয়েছিল। শাশুড়ির সাথে গড়া সম্পর্ক বর্ষাকালের অম্বরের মতো মতো। এই মেঘ জমে কালো হয় তো এই রৌদ্দুরের হাতছানিতে নীল। এখন অবশ্য তার সাথে কথা বলেন না। কথা বলেন না বলতে শুধু কথাই বলেন না। তাছাড়া সব ঠিকঠাক। সুরেলা তার কাছে বসে পা টিপে দেয়, গল্প করে। ভদ্রমহিলা চেয়ে চেয়ে তার কথা শুনেন। সুরেলা ওষুধপত্র খাইয়ে দিলে চুপচাপ খায়, কেশরাশিতে তেল দিয়ে দেওয়ার সময় রসিকতা করে, তাতেও রাগ করে না। মোদ্দা কথা প্রতিক্রিয়াবিহীন এক সেরা আচরণ। সুরেলার খারাপ লাগে শাশুড়ির পরিবর্তনে। আগে বেশ সেজেগুজে দাপট দেখিয়ে চলতেন। কাতান শাড়ি আটমৌড়ে অঙ্গে জড়ানো, আঁচলে বাঁধা স্বর্ণের চাবির গোছা, চোখে গাঢ় কাজল দেওয়া। গালের মেচতা ঢাকতে কৃত্রিম প্রসাধনী। ঠোঁটেও হালকা লিপস্টিকের প্রলেপ থাকত। গায়ে সোনা জহরত। দেখলেই মনে হতো মহলের রাজরানী। সবার উপর দাপট দেখিয়ে চলা সেই দাপুটে মহিলা ঘিয়ে রঙের মলিন শাড়ি পরে থাকে। গায়ে স্বর্ণের অলংকার আর নেই। মুখে নেই কৃত্রিম প্রলেপ। মেচতার কালো খয়েরি রং চেয়ে থাকে। মুখে এক কুলো বিষণ্ণতা। কারো সাথেই তেমন একটা কথা বলেন না। বললেও খুব ক্ষীণ স্বরে। হুট করেই রেবেকা বানু নামক দাপুটে মহিলাটি গুড়িয়ে গেল। সুরেলার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। স্বামীর মৃত্যুতে স্ত্রীর ভাগের আকাশ কালো মেঘে ভরে গেলেও বউয়ের মৃত্যুর পর স্বামীদের মাঝে তেমন কিছুই পরিলক্ষিত হয় না কেন? তারা তো ঠিকই ঘটক ডেকে মিষ্টি পান খাইয়ে নতুন কাউকে খুঁজে বেড়ায়। শীতে জমা নারিকেল তেল চুলোর আঁচে গলিয়ে নেয় সুরেলা। আঁচলে লুকিয়ে শাশুড়ির কাছে যায়। নিজ ঘরের বারান্দায় মোড়া পেতে বসে আছে রেবেকা বানু। সুরেলা আরেকটা টুল টেনে তার পেছনে বসে। আঁচল ফেলে চুলের খোপা খুলে মাথার তালুতে গরম তেল ঢেলে ঘষে দেয়। আম্মা জানেন। রেবেকা বানু প্রত্যুত্তর করলেন না। সুরেলা তার মতো করে বলতে থাকলেন, আমি আপনার ছেলের সাথে কাল কথা বলেছি। যে আপনার একা না লাগে তার জন্য আপনাকে একটা নাতি দিব। নাতনি হলেও সমস্যা নেই তো। যাই হোক, উনি প্রতিবারের মতো ছ্যাতো করে উঠেননি। বলেছেন ভেবে দেখবেন। তার মানে কি দাঁড়ালো বলুন তো? যাই দাঁড়াক, আমি আপনাকে এতগুলো নাতি নাতনি দিব যে আপনি শেষে বিরক্ত হয়ে বলবেন, বউ হয়েছে এবার থামো। ফুটবল টিম বানাবি নাকি? বলেই সুরেলা খিলখিলিয়ে হেসে ওঠে। রেবেকা বানু কোর্ছা দৃষ্টি ফেলে পেছনে তাকান। সুরেলা এবার লজ্জিত বোধ করে। তার ব্যাফাস মুখ। উনি নিশ্চয়ই নির্লজ্জ ভাবছেন। সন্ধ্যায় বাড়ির প্রতিটি ঘরে ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দেয় খান বাড়ির দুই বধূ, সুরেলা ও আরিফা। বিকেলের দিকে মাইকিং করেছে আজ রাতে কারেন্ট আসবে না। রিফা আপু, আপনারা কবে যাবেন ময়মনসিংহ? দুয়েকের মধ্যেই, ভাবি। কলেজ ট্রান্সফারের জন্য আবেদন শেষ। আশা করছি হয়ে যাবে। আম্মা ফোন দিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি। আপনারা কবে যাবেন ঢাকায়? ম্যাট্রিক পরীক্ষা শেষেই। খালাম্মা রাজি হয়েছে যাওয়ার জন্য। না, উনি ঠিক রাজি করিয়ে নিবে। আমরা চলে যাচ্ছি। আপনারাও কদিন পর চলে যাবেন। বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বড় একতলা ঝলবে তাই না? হু। সুরেলার মন খারাপ হয়ে যায়। ওই ইট পাথরের গড়া ব্যস্ত শহর তার পছন্দ না। রাস্তাঘাটে আবর্জনার স্তূপ থেকে আসা অসহনীয় গন্ধ এখনো তার নাকে বাজে। তাদের গাঁয়ে পাখিদের কিচিরমিচির শোনা গেলেও ওখানে মানুষের হাউকাও আহাজারি শোনা যায়। সুরেলার ইচ্ছে করে না যাওয়ার। এই সংসার ফেলে তো আরো না। আরিফা হ্যারিকেন নিয়ে নিজ ঘরে আসে। রওশন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। আরিফার আগমন টের পায়নি। পেলে সিগারেট ফেলে দিত। হাতে নাতে ধরা পড়ায় রওশন কিছু করতে পারে না। আধখাওয়া সিগারেট হাতে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে থাকে। টেনে নেওয়া ধোয়া টুকুনো বের করার সাহস হয় না। রওশন এতদিন যাবৎ খেয়াল করেছে সে আরিফাকে খুব ভয় পায়। এতটা ভয় সে মা, বাবা এমনকি স্কুলের বদরাগী অঙ্কের মাস্টারকেও পেত না। আশ্চর্য শোনালেও মেয়েটা তাকে আঙুলের ইশারায় নাচায়। এই দেখো কেমন করে তাকিয়ে আছে।
যেন সে মাছ চুরি করা বেড়াল আর উনি মালকিন। রৌশন খুব খুব করে কেসে ওঠে। বিষাক্ত ধোঁয়া নাক মুখ দিয়ে বেরিয়ে আসে। সে হাত দিয়ে আরিফার দিকে ধেয়ে যাওয়া ধোঁয়া আটকানোর চেষ্টা করে। ওই মানে হয়েছে কি? সিগারেট না খেলে কেমন বুক ধরফর করে। শ্বাস নিতে পারি না। নেশা হয়ে গেছে তো। বন্ধুদের জেরে সেই কলেজ লাইফ থেকেই চলে। এত বছরের সঙ্গী সিগারেটকে হুট করেই ছাড়া সহজ না, না খুব সহজ। এই যে ফেলে দিলাম, আর জীবনেও ছুঁয়ে দেখব না। এই যে মাথা খাচ্ছি। রৌশন সত্যিই মাথায় হাত রাখে। আরিফা কিছু না বলে ঘরে ফিরে আসে। লোকটাকে কত বুঝায় অথচ লুকিয়ে চুরিয়ে ঠিকই টেনে যায় ওই বিষের শিশি। অবশ্য লোকটা ভুল বলেনি। এতদিনের নেশা এত সহজে কাটানো সম্ভব না। কি করা যায়? তার ভয় লাগে। তার বাবাও বিড়িখোর ছিলেন। 12 মাস শ্বাসকষ্টে ভুগতেন। মা তো প্রায়ই ঝগড়া লাগাতো। বলতো এই বিড়িই তোমাকে শেষ করে দিবে। সত্যিই শেষ করে দিয়েছিল। ওহে লাজুকলতা, রাগ করছো কেন? একেবারেই তো সম্ভব নয়, তবে আমি চেষ্টা করছি। আগে দিনে 2 প্যাকেট যেত, এখন 1 প্যাকেট দুদিনে শেষ করি। তারপর একদিন ছুঁয়েও দেখব না সিগারেটের শলাকা। কারণ তখন ছুঁয়ে দেওয়ার জন্য তুমি থাকবে তো। আরিফা নিজেকে ছাড়িয়ে নেয় রৌশনের বাহুডোর থেকে। কাঠের দরজা ধরাম করে বন্ধ করে। খিল আটকে গা থেকে চাদর ফেলে দেয়। পরে যায় কারুকাজ করা শাড়ির আঁচল টুকুন। আরিফা আবাহন দেয়, আপনি না হয় এখনই ছুঁয়ে দিন আমাকে। আমি বাধা দিব না। তবুও ওই বিষাক্ত নিকোটিন ছুবেন না। পোড়াকপালির দশা এমন সুখকেও ভয় লাগে। কখন আবার দুঃখরা খিরকি দিয়ে হাত নাড়িয়ে দেয়। রওশনের মাথার ভেতর অদ্ভুত এক ধরনের পোকা হুলস্থুল বাঁধিয়ে দেয়। আরিফা কি বলল সে শুনেনি। শুনলেও তার মস্তিষ্ক গুরুত্ব দেয়নি। সে কালবিলম্ব না করে আরিফাকে আলিঙ্গন করে। ফেসফিসিয়ে বলে, নিকোটিনের আর কতটুকু বিষক্রিয়া করতে পারে ম্যাডাম? আপনি তো এক পলকেই আমার সারা অঙ্গে মরণ বিষ ছড়িয়ে দিলেন। এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে কখনো একা করে যাবেন না, রওশন। নিষ্ঠুর দুনিয়ায় আপনি ছাড়া পোড়াকপালির আর কেউই নেই। কথা দিন যাবেন না। ওহে লাজুক লতা, তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার কই। উল্টাপাল্টা ভাবলে তুমি জল্লাদ বউ, আমার গর্দান নিবে আমি নিশ্চিত। রওশন কাছে টেনে নেয় রিফাকে। রিফা লাজুক হাসে। তার লাজুক অবয়ব রৌশনকে বেসামাল করে দেয়। আশ্চর্য লজ্জাবতী মেয়েটা হারিকেনের আলোয় আফিম মিশিয়েছে নাকি? এত নেশা লাগছে কেন? রৌশন হারিকেন নিভিয়ে দেয়। সন্তপর্ণে কাছে টেনে নেয় লাজুকলতাকে। কালি সাজে রচিত হয় এক প্রণয় কথন। তোমার ছলে ফিরা দিছে র্যাবেরা। ভ্যানাই দিয়া গেছে গাড়ি কইরা। মারছিল কি? আমারে তো কয় না। মুখটা ছাগলের লাহান বানাই রাখছে। জিগাইলেই খ্যাক খ্যাক করে। ভালো মানুষের জাত তো। সুরেলা হাসল ক্ষণ। বলল, আবার কি খবর? কান্দে কি? পায়ের দিক তাকালেই বাদশাগর মতন কান্দে, পাগলের মতো বিলাপ করে। নার্সরে কয় বিষের ইঞ্জেকশন দিয়া হেরে মাইরা হালাইতে। বলতে বলতে শান্তি বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদেন। সিনান বিরক্ত হয় ঢের, ফাও প্যাচাল না পাইরা আসল কথা ক। শান্তি বেগম নাক ছেড়ে প্রস্তুতি নেয় বলার। সুরেলা ওপাশ থেকে বলছে, পাগলামি করা অস্বাভাবিক কিছুই না রে। হুট কইরা পা নাই হইলে, কার না মাথা নষ্ট হইব। কয়েকদিন যাইতে দে ঠিক হইব। তুই কি আইবি হাসপাতালে? না রে মা। কয়েকদিন পর পরীক্ষা না আমার। কিছুই তো পড়বার পারি নাই। ওহন বইয়ের চোপা না দেখলে ফেইল করমু নিশ্চিন্ত। তয় যাওয়ার চেষ্টা করমুনে। ভালো কইরা পড়। রেজাল্ট খারাপ হইলে জামাইয়ের নাম খারাপ হইব। হু। শান্তি বেগম আমতা আমতা করেন, কিভাবে কথা পারবেন বুঝে উঠতে পারলেন না। সুরেলা কিছু সময় চুপ থাকল। তারপর জানতে চাইল, তোর ছলের শরীর কেমন? ওষুধপত্র ঠিক মতো খাওয়াইস? শান্তি বেগম খুশিই হলেন। তার রাস্তা মেয়ে আসান করে দিল। সে বলল, খালি ব্যথার ওষুধ দিলে অন্য গুলা কি নেই না, গিলব কি? কইলেই চেতা ওঠে। ও না কইলেও আমি বুঝি তো। ওষুধ কেনার ট্যাহা কই পাইব? কন্থেন কর্জ কইরা আনছিল হেইডি, তোর বাপের ওষুধ কিনতেই ফুরাই যাইতেছে। সুরেলার বুকের ভেতর আনচান করে। সে প্রায়শই ভাবে এ বিষয়ে। আবার অপারেশনে অনেক টাকা লেগেছে। মায়ের ছেলের চিকিৎসারও তো অনেক টাকা। তার উপর হাসপাতালের বিল, ওষুধপত্র। এত টাকা কোথা থেকে জোগাড় করবে?
সে ভেবেছে কিছু টাকা মায়ের হাতে দিবে, কিন্তু মায়ের ছেলে জানলে আবার কিনা বুঝে কথা শোনায়। সে বলল, বিল কত আইছে রে? ওহনো কয় নাই। তোর বাপের অপারেশনের 30,000 অগ্রিম নিছিল। গেদা হিসাব কইরা কইল আরো লাখ দেড়েকের মতো রাখবো। আম্বর বেচলেও তো টাকা বাড়াইব না। চিন্তায় পাগলটার মুখের দিক তাকায় থাকুন যায় না। সুরেলা ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলল, আমি কিছু দিলে নিবি? শান্তি বেগম মোটেই আশা করেনি সুরেলা আগ বাড়িয়ে দিতে চাইবে। সে ছেলের দিকে তাকায়, ইতস্তত ভঙ্গিতে বলল, তুই কোনথেন দিবি? নিবি কি না হেইডা ক। দেয়ালে পিঠ ঠেকেছে, না নিলে মরণ দশা। কত দিব? কত দিবার পারবো? তোর কত লাগবো হেইডা ক। তোর জামাইয়ের কি অভাব নাকি? শান্তি বেগম ছেলের দিকে দৃষ্টি স্থির রেখে বললেন, লাখ দুয়েক দিবার পারবি? আচ্ছা, আমি তো যাইতে পারমু না। তুই আইসা নিয়া যা। সে যেতে পারবে না এমন না। পরীক্ষা তো বাহানা মাত্র। তার যাওয়াকে ব্যান করে দেওয়া হয়েছে। সুরেলা জবাব শোনার অভিপ্রায়। শান্তি বেগম কিছু সময় পর বললেন, আমি না গেদা যাইবনে। ওতগুলা ট্যাহা অঘটন ঘটলে কাল সকালে গিয়া নিয়া আইবনে। সুরেলা কিছু ভেবে বলল, এইখানে আসার দরকার নাই। তোগর বাগতে থাইকতে কইস, আমি দিয়া আসমুনে। শান্তি বেগম ভাবলেন, কথা খারাপ বলে নাই। ওইখানে গেলে আবার গন্ডগোল না বাঁধে। সে সায় জানালো। সিনান ইশারা করে কিছু। শান্তি বেগম কাচুমাচু মুখ বানায়। সিনান চোখ পাকায়। শান্তি বেগম বাধ্য হয়ে সুরেলার উদ্দেশ্যে বলেন, হুনতাছিস গেদি? ক। কইতাছি রূপসা মারেও হাতে হুনতে নিয়ে আসিস। মেলাদিন তো থাই কলো। ওহন বাড়ি ফেরা দরকার না ক। সুরেলা এ প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। কাজের বাহানায় কল কেটে দিল। শান্তি বেগম অসহায় চোখে ছেলের দিকে তাকান। কি হইল? কিছু কইল না তো? কইল না মানে কি? হ্যাঁ। দিন দুনিয়া ভুলে সিনান চেতে উঠে। শান্তি বেগমের হাত থেকে ফোন ছিনিয়ে সুরেলার নাম্বারে আবারও কল লাগায়। তোর মাইয়ারে কহেরে সাথে নিয়ে আসতে। আমি গেলে কিন্তু নতিজা খারাপ হইব কইলাম। শান্তি বেগম ফোন নিলেন না। খানিকটা রাগ দেখিয়ে বললেন, আমি পারমু না কইতে। তুই ক। দিন দিন কেমন স্বার্থপর হইতাছোস বাপ। আগে তো এমন ছিলি না। ওহন খালি নিজেরটাই ভাবিস। সুরই বাতে কেমন আছে একবার ভাবছোস? রূপসারে পালাই আসনের বুদ্ধি দিছিল বইলা হ্যায় অপরাধী। অথচ তুই বৌনিয়া দিব্যি আছোস। বৌরে মাথায় তুইল্লা রাহস। তুই রাগ দেখাইলেও আমি কমু ওহন যা কিছু হইতাছে তার জন্য ওই পাক না মায়া দায়ী। যখন কুত্তার মতো খাইটা তোগর জন্য কিছু করছি তখন ভালো ছিলাম। ওহন যেই নিজের ভালোর জন্য ভাবা শুরু করছি ওহন আমি খারাপ তাই না? হইলাম আমি খারাপ। কি করবি কর। আর খবরদার হের নামে কিছু কইবি না। আমি কিন্তু ছাইরা কথা কমু না। শান্তি বেগম চুপ থাকলেন। তিনি কোনোকালেই ভালো মা ছিলেন না। ছেলের উপর কথা বলার সাহস, অধিকার কোনোটাই ছিল না। এখন তো আরও নাই। বউ আইলে পোলারা মায়ের থাকে না। বউয়ের হইয়া যায়। আর এমনিতেও তার পোলা তো তার কোনোকালেই ছিল না। যা মন চায় করুক। তার কি? সিনান রাগে গোজগোজ করতে করতে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। টঙের দোকানে গিয়ে সিগারেট কিনল 1 প্যাকেট। লাইটার চেয়ে নিয়ে সিগারেট ধরায়। এক বসায় পুরো 1 প্যাকেট খতম করেও মেজাজ ঠান্ডা হলো না। মাথার ভেতর দপ দপ করে আগুন জ্বলছে। এই শীতে বরফ পানিতে ঝাঁপ দিতে পারলে শান্তি লাগতো। মা কি একটি বারও শুধাতে পারত না সে কেমন আছে? শ্বশুর বাড়ির সবাই কেমন আচরণ করছে? সুরেলা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকল। কিন্তু সেখানে কেউ নেই। আশ্চর্য, এই সাজ বেলায় কোথায় গেল? বাইরে গেলে তো বলে যেত। তাহলে সুরেলা দোতলা ঘুরে নিচ তলায় যায়। না, কোথাও নেই। বাইরে গেল কি? কিন্তু তাকে না বলে তো যাওয়ার কথা না। সুরেলা শাশুড়ির ঘরে গিয়ে জানতে চাইল, আম্মা, আপনার ছেলে কোথায় গেছে বলেছেন কিছু? সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। রেবেকা বানু নামাজ শেষ করে জায়নামাজে বসেই তসবি টিপছিলেন। সুরেলার আগমনে দরজার দিকে তাকান। জবাব দেন না। সুরেলা এগিয়ে এসে ঠান্ডা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে মাথা নুয়ে বলে, আম্মা, আমার না কেমন অস্থির অস্থির লাগে। একটু দোয়া করে দিন না। রেবেকা বানু মাথায় হাত রাখেন। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে দোয়া পাঠ করে ফু দেন 3 বার। সুরেলা হাসল। চোখে পানি চলে এসেছে তার। ভাবেনি শাশুড়ি সত্যিই দোয়া দিবে।
সে তো ভাবত ভদ্রমহিলা তাকে মিনিটে মিনিটে অভিশাপ দেয়। শাশুড়ির ঘর থেকে বেরিয়ে সুরেলা কি মনে করে ছাদে গেল। গুরুগম্ভীর গলা শোনা যায়, তার মানে এখানেই আছে। সুরেলা হারিকেন উঁচিয়ে পুরো ছাদে চোখ বুলায়। ওই তো পানির ট্যাঙ্কির পাশে একটা বেতের চেয়ারে আইসে বসে অপরটায় পা তুলে দিয়েছে। সুরেলা এগিয়ে যায়। জনাব ফোনে কারো সাথে কথা বলছে। মন্টু মিয়াকে টাইট দিলেই উগরে দিবে। এক কাজ করুন, লাঠিচার্জ না করে প্লাস দিয়ে পায়ের নখগুলো উপড়ে ফেলে দিন। তারই দুদিন পর জিজ্ঞাসাবাদ করুন, কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, রমজান মিয়ার এক্সট্রা যত্ন নিয়ে সুস্থ করে তুলুন। ততদিন আমিও ঢাকায় আসছি। তাকে আপ্যায়ন আমি করব। নওরিজ কানে ফোন রেখেই বা পাশে তাকায়। সুরেলাকে দেখে নেয় এক পল। ফোনের ওপাশ থেকে ভেসে আসে, উনি তো আপনার চাচা। আপনি পারবেন কি আপ্যায়ন করতে? নওরিজ হো হো করে হেসে উঠল। সুরেলা বাঁকা চাহনি নিক্ষেপ করে। পাগলের মতো হাসছে কেন? তার তো গা ছমছম করছে। নওরিজ বলল, হয়তোবা হাত কাঁপবে, কষ্ট হবে, কিন্তু আমি কাজটা করব। সুরেলা চুপচাপ দাঁড়িয়ে। নওরিজ ফোন রেখে দেয়। মাথার পেছনে দুহাত রেখে বলল, খুশি থাকার কথা ছিল, কিন্তু মুখটা হুতুম পেঁচার কোন অংশে কম মনে হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ রিজ ভাই। আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নওরিজ কিছু বলল না। সুরেলা চুপ করে যায়। নোমান মাহবুবকে দাফন করার পরদিনই এক গাদা র‍্যাব ভাইকে নিয়ে যায়। সুরেলা জানত এমন কিছুই হবে, কিন্তু এরপর তার কি করণীয় মাথায় খেলছিল না। কোন মুখে রিজ ভাইকে বলতো সিন ভাইকে ছাড়িয়ে আনতে? সুরেলা অতিরিক্ত চিন্তায় মূর্ছা যায়। অনেকবার বলতে চেষ্টা করেও বলতে পারেনি। সেদিন রাতে অনেকটা সাহস বুকে জমিয়ে তার বুকে মাথা রেখে কাতর স্বরে বলেছিল, সিন ভাই রে বাঁচান। আমি সুর সারা জীবন আপনার পায়ের নিচে পড়ে থাকব। লোকটা কিছু বলেনি। আজ মা বলল ভাইকে সসম্মানে ফিরিয়ে দিয়ে গেছে। অনেকদিন পর সুরেলা প্রাণভরে শ্বাস নিয়েছে। সে জানে সিন ভাই ছাড়া পেয়েছে লোকটার জন্যে। আমরা মাঝে মাঝেই পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু ভুল করি যা আমরা করতে চাইনি। সবটা আমাদের নাগালে বাইরে থাকে। আমরা ভুলটা করে ফেলি। সবাই, কিন্তু পরিস্থিতি বাধ্যবাধকতা খুঁজতে যায় না। সে শুধু মাথায় গেঁথে রাখবে, ভুলটা আমি করেছি। কেন করেছি, কোন পরিস্থিতিতে পড়ে করেছি তা নিয়ে তারা ভাববেও না। কথা বোঝাতে পেরেছি। সুরেলা বুঝতে পারে। মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করে। নওরিজ আবারও বলল, পরিস্থিতির শিকার, বাধ্যবাধকতা, আত্মরক্ষা, পিতৃর্ষা কোনো কিছুই আমাকে প্রভাব ফেলতে পারছে না। আমার মন শুধু এটা ধরে বসে আসে, সিনান সালেহের ছোড়া গুলিতে আমার আব্বার প্রাণ নাশ হয়েছে। আমি চাইলেও এই ভাবনাকে মুছতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি। আমার মনে একটা দাগ কেটে গেছে। পরিস্থিতি যেমনটি হোক, আইনানুযায়ী ওকে শাস্তি পেতে হতো। হয়তোবা শাস্তির মাত্রা কমে যেত। 2-3 বছরের জেল। যাই হোক, তুই বলেছিলি বলেই আমি তাকে ঝামেলামুক্ত করে দিয়েছি। আমি জোরজুলুম করব না, রাখবো না। তবে আমি চাই না ওর সাথে যোগাযোগ থাকুক। বাকিটা তোর ইচ্ছে। সুরেলা সময় নেয় না। বিমর্ষ মুখে বলে, আপনি যেমনটা বলবেন। আবারও পিনপতন নীরবতা। নওরিজ হামি তুলে সুরেলাকে উসখুস করতই দেখে বলল, কিছু বলতে চাস? আমার 2 লাখ টাকা লাগবে। চাবি আছে না তোর কাছে? যত লাগে নিয়ে নিবি। আমাকে বলতে হবে না। কেন নিব জানতে চাইবেন না? না। সুরেলা লম্বা শ্বাস ফেলে। চলে যাবে। নওরিজ ডাকে, ডার্লিং। সুরেলার চোখে পানি আসে। ঝটপট মুছে নিয়ে সাড়া দিল, শুনছি। ডার্লিং, নো ম্যাটার হাউ হার্ড থিংস গেট, আই লাভ ইউ ইন এভরি মোমেন্ট এন্ড আই অলওয়েজ উইল। নওরিজ অতি স্বাভাবিকভাবেই প্রত্যুত্তর করল। অতি সহজ স্বীকারোক্তি তার। পরিস্থিতি যতই কঠিন হোক, মেয়েটিকে সে ভালো না বেসে থাকতে পারবে না। শিয়উরুতে চাপড় মেরে সুরেলাকে বলে, এখানে বসো। সুরেলা কাঠপুতলার মতো এসে বসে। নওরিজ কোমর হাত গলিয়ে দেয়। ঠান্ডা হাতের স্পর্শেও সুরেলা ঠায় বসে। নওরিজ নাক দাবিয়ে বলল, আজ কাতুকুতু লাগছে না? সুরেলা সে কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসতে কারণ লাগে বুঝি? অবশ্যই। আমার আপনাকে ভালো লাগতো কারণ আপনি দেখতে মাশাআল্লাহ সুদর্শন। বহুত টাকা পয়সা আছে। আলিশান বাড়ি, গাড়ি।
আমার শখ ছিল এরকমই কোনো বড়লোক বাড়ির বড় ছেলের বউ হব। অভাব অনটনের সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। কথাগুলো মোটেই মিথ্যে বলেনি সুরেলা। নিজেদের অভাবের সংসার থেকে সে অনেক শিক্ষা পেয়েছে। কে বলে টাকায় সুখ কেনা যায় না। যার টাকা নেই তাকে শুধিও সুখ কোত্থেকে আসে। নিষ্ঠুর জামানায় টাকাই সব। সবার আগে টাকা সত্য তাহার উপর নাই। সুরেলা নাক টানে। নৌরিজ কোমর চেপে দূরত্ব ঘুচিয়ে নেয়। কি লোভী মহিলাকে ভালোবাসলাম। কি জন্যে ভালোবাসলেন? সত্যি বলবো নাকি মিথ্যা? মিথ্যে কেন বলবেন, সত্যিটা বলুন। বেসামাল হাত পিঠ জুড়ে দলা দেয়। পরিষ্কার আকাশে হাস্যোজ্জ্বল চাঁদের দিকে চোখ রেখে নওরিজ বলল, ইউ আর দ্য মোস্ট হটেস্ট গার্ল আই এভার সিন। তোর স্লিম, হট ফিগার হেব্বি অ্যাট্রাকটিভ বুঝলি। দেখলেই ভেতরে টর্নেডো বয়। কন্ট্রোল করা হেব্বি টাফ। এই যে তুই আমার উরুতে বসে আছিস, আমি বাইরে থেকে শান্ত থাকলেও আমার মন তো বিছানার দিকে ছুটছে। তোকে বিছানায় ছুঁড়ে ফেলবো। সুরেলা মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, আপনার মতো অসভ্য মানুষ দুটো নেই। নৌরিজের মুখ চেপে রাখলেও তার দুষ্টু চাহনি ঠিকই ভাষাহীন বলে যাচ্ছে অসভ্য কথা। সুরেলা মুখ ছেড়ে সোজা হয়ে বসে। দূর নীলিমায় টিপটিপ করা তারকারাজির দিকে তাকিয়ে চুপটি বনে যায়। নৌরিজও নিশ্চুপ। সুরেলা কোমরে শিরদাঁড়া বরাবর আঙুল ঘষে দেয়। সুরেলার গা শিউরে ওঠে। নৌরিজ বারংবার একই কাজ করে। সুরেলা দাঁতে দাঁত চেপে সহ্য করে। একসময় নৌরিজ হাত সরিয়ে নিল। চুলের খোপা খুলে দিতেই ঝলমলে কেশরাশি নদীর ঢেউয়ের মতো কিনারায় দল দেয়। নৌরিজ হাতের মুঠোয় ধরে ঘ্রাণ নেয়। আমার বন্ধুর সংখ্যা খুবই নগণ্য। নেই বললেও ভুল হবে না। প্রয়োজন পড়লেই দুপক্ষের যোগাযোগ হয় আর কি। আমার খুঁতখুঁতে স্বভাবটা সবাই নিতে পারে না। অহংকারী ভাবে। আমি নিজেও অনুভব করি আমার মধ্যে অহংবোধ জাগে মাঝে মাঝেই। তোকে তো হওয়ার পর থেকেই চিনি। নাক দিয়ে সর্দি পড়ত। হাফ প্যান্ট পরে গায়ে টইটি করে বেড়াতি। অন্যান্য বাচ্চাদের সাথে মারামারি করতি, ঝগড়া করতি। তোকে দেখলে নাক সিটকাতাম, মিথ্যে বলবো না। থামে নওরিজ। সুরেলার মুখটা ভোঁতা হয়ে আছে। নৌরিজ চুল ধরে টেনে বলে, কিন্তু ওই দিন আমার কফির মগ ফেলে চূর্ণবিচূর্ণ করে ভীতু মুখে কান ধরেছিলি। সেদিন কিছু একটা হলো বুকের ভেতর। মনে হলো করির মগ না, আমার বুকটা খান খান হলো। তারপর খুঁতখুঁতে লাট সাহেব একজন বন্ধু পেল। তোর ঝগড়া, খ্যাক খ্যাক করে কথা বলা, প্রাণঢালা হাসি আমার ভালো লাগতো। মন চাইতো তোকে সামনে বসিয়ে গল্প করি। সেজন্য আমি দিনের পর দিন বাড়ি পড়ে থাকতাম। মুখিয়ে থাকতাম কখন তুই আমার আঙিনায় ফিরবি। আমি তোর সাথে যত কথা বলেছি তত কথা আমি জগতের কারোর সাথেই বলিনি। সেই সময়টুকুন আমার জীবনের রঙিন পাতা। সেই মধুর সম্পর্কটুকু অক্ষত রাখতেই তোকে নিজের করা। ডার্লিং, আই লাভ ইউ, সে লাভ ইউ টু। চুলের গোড়ালির টান আরেকটু বাড়িয়ে দেয়। সুরেলা মাথা ধরে বলল, আমার উপর অনেক রাগ জমে আছে তাই না? নওরিজ হালকা শব্দ করে হাসল, না তো। ক্ষোভ। উহু। কি সুন্দর করে অস্বীকার করলেন। অথচ ভেতর ভেতর আপনি আমাকে সহ্য করতে পারছেন না। আমার প্রতি আপনার ক্ষোভ জমে আছে। আমি কি ভুল বলছি? নওরিজের কপালে সূক্ষ্মভাঁজগুলি দৃশ্যমান। সুরেলা নাক টেনে বলল, আবার চলে যাওয়ার পর থেকেই আমি খেয়াল করছি। আপনি আমার কথার পৃষ্ঠে শুধু হুহা করেন। হাবভাবে দায়সারা ভাব দেখা যায়। আম্মাও আমার সাথে কথা বলে না। রিন আপা তো বলেই দিয়েছে আমি থাকলে সে আর কক্ষনো এ বাড়িতে আসবে না। আপনার মনোভাবও আমি বুঝতে পারি। তোর বোঝার ভুল আছে। নৌরিজ শান্ত অথচ গম্ভীর গলায় বলল। সুরেলা উঠে যেতে চায়। নৌরিজ চুল স্বীয় হাতে পেঁচিয়ে আটকে রাখে। আমার মনে ক্ষোভ নেই। শুধু মনটা খারাপই যা। আর আপনার মন খারাপের কারণ আমি, তাই তো। খুনির বোনের সাথে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, মন খারাপ তো হবেই। আব্বা মারা গেছে 8 দিন সবে। আমি কি ফ্যাক ফ্যাক করব? উল্টোপাল্টা ভেবে নিজেই মনমতো কারণ দাঁড় করালে আমার কিছু কারণ নেই। নৌরিজ চেতে যায়। সুরেলা কষ্ট পায় বহুত। চুল ছাড়ুন। নৌরিজ আরো শক্ত করে টেনে ধরে। ব্যথায় চোখে পানি জমে সুরেলার। থম মেরে বসে থেকে বলল, আমাকে সহ্য করতে না পারলে সোজাসাপটা বলুন, আমি কিছু মনে করব না। আপনার রাগ, ক্ষোভ, বিরক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কিছু মনে করব না।
আচ্ছা, তা কোথায় যাবি? পোরানের চেয়েও প্রিয় ভাই সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মনে নেই? নৌরিজ খানিকটা ব্যঙ্গ করে। সুরেলা ম্লান মুখে বলল, মস্ত বড় পৃথিবীতে মাথা গোজার জায়গার অভাব হবে না নিশ্চয়ই। আচ্ছা চলে যা। তোকে সত্যিই সহ্য হচ্ছে না। হাতে প্যাঁচানো চুলের গোছা ছেড়ে দেয় নৌরিজ। সুরেলা নাক টেনে উঠে দাঁড়ালো। চুলের খোপা বেঁধে নিয়ে খুবই স্বাভাবিক সুরে বলল, আর একটা রাত সহ্য করুন। সকাল হলে আর এ মুখ দেখতে পাবেন না। নৌরিজ কিছু বলল না। পূর্বের মতো মাথার নিচে হাত দিয়ে খোলা আকাশের তারার ভিড়ে হারিয়ে যায়। সুরেলা ছাদ থেকে নিচে নেমে যায়। সুরেলা রাতটা শাশুড়ির সাথে কাটানোর পরিকল্পনা করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি, তাই এ ঘরেই আসতে হলো। সুরেলা চুপচাপ কাপড় বদলে বিছানার একধারে লেপ মুড়িয়ে শুয়ে পড়ে। বড় মুখে তো বলেছে সকাল হলেই চলে যাবে, কিন্তু কথা হলো কোথায় যাবে? ভাইয়ের কাছে। সম্ভব না। সে ভাইকে লাখ দুয়েক টাকা দিতে চেয়েছে। লোকটাও নিতে বলেছে। এখন টাকা নিবে কোন মুখে? সুরেলার মনে হলো অহেতুক কথা বাড়িয়ে নিজ পায়ে নিজেই কুড়াল মেরেছে। কি দরকার ছিল ওসব বলে লোকটার সাথে লাগার? উনি হয়তো ঠিক বলছিলেন। বাপের মৃত্যুতে মন খারাপ হবেই তো। সামলে উঠতে একটু তো সময় লাগবেই। সেই বেশি বেশি ভাবছিল। সরি বলে কি মীমাংসা করে নিবে এখন? সুরেলার কেমন অস্থির অস্থির লাগে। তার এ বাড়িতে দম বন্ধ বন্ধ লাগে। তার সত্যিই এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খায়েশ জাগে। হাঁসফাঁস লাগে বিধায় মুখের উপর থেকে লেপ সরিয়ে ফেলে। ঘরের লাইট নিভে গেছে। লোকটা কি এখনো জানালার ধারে? সুরেলা জানালার দিকে ফেরে। কই নেই তো। সে পাশে তাকায়। তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে নেয়। চোখ মুখ শক্ত করে কাত হয়ে শয়। একটু পর ঈষৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। এখনো চেয়ে আছে। আবছা আধারিতে চোখ দুটো জল জল করছে। সুরেলা ঠোঁট চেপে ফোঁস করে শ্বাস ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন? কাল তো চলেই যাবেন। আজ রাতটা না হয় আমাকে দিয়ে যান। সুরেলার কান্না পায়। বুঝতে পারে লোকটা তার খিল্লি উড়াচ্ছে। সে চোখ মুখ শক্ত বানিয়ে উঠে বসে। পিঠে হাত দিয়ে কামিজের চেনো নিচে নামিয়ে জামার গলা কাঁধ থেকে নামিয়ে দেয়। চিত হয়ে শুয়ে পড়ে। নৌরিজ স্বাভাবিকভাবেই শার্ট খুলে রাখে। বলিষ্ঠ দেহের আড়ালে সুরেলাকে লুকিয়ে নেয়। ঘাড়ে মুখ লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পিঠের নিচে দুই হাত গলিয়ে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে ধরে। সুরেলার শক্ত চাহনি সিলিং ফ্যানে নিবন্ধ। লোকটার নড়চড় না পেয়ে চাহনির পরিবর্তন হয়। ভ্রু কুঁচকে নেয়। এক হাত পিঠ শুয়ে দিতেই আকস্মিক দেহের কাঁপন অনুভব করে। লোকটা কাঁদছে। কিন্তু কেন? সে শুকনো ঢোক গিলে শুধালো, কি হয়েছে? সুরেলা বেশ কয়েকবার ডাকলো কিন্তু সাড়া পেল না। নাক টানা আর ফোঁপানির আওয়াজ। শরীরের অস্বাভাবিক কম্পনে সুরেলা ঘাবড়ে যায়। এ কদিনে সে লোকটাকে একবারও কাঁদতে দেখেনি। সে লেপ টেনে উন্মুক্ত পিঠ ঢেকে দেয়। চুলের ভাঁজে হাত গলিয়ে হালকা করে টেনে দেয়। একটু পরে বলে, আব্বার কথা মনে পড়ছে। আম্মার জন্য মন ছটফট করছে। আম্মা এই কদিনেই কেমন হয়ে গেছে। আম্মার এমন দশা আমি সহ্য করতে পারছি না। নৌরিজ ঘাড় থেকে মুখ তুলে বুকটায় মাথা রেখে বলে। সুরেলা তপ্ত শ্বাস ফেলে বলল, সব ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। ঘুমান। নৌরিজের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ নোনাজল সুরেলাকে ছুঁয়ে দেয়। সুরেলা নরম সুরে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে দিচ্ছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন। আম্মা আর তুই বাচ্চার জন্য পাগল হচ্ছিলি না? সুরেলা ভ্রু কুঁচকে নেয়। নৌরিজ মাথা তুলে কপালে কপাল ঠেকায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা বেবি নিব। আম্মা ওর পেছনে লেগে থাকবে। মন খারাপের সময় পাবে না। আপনার ইচ্ছে। উহু আপনার ইচ্ছে। আপনিই তো বেবি চাইলেন জনাবা। সুরেলা চুপ থাকলো। আপনি বলেছিলেন চলে যেতে। আপনি যেতে চেয়েছিলেন। আমি রাগের মাথায় বলেছি। আমিও রাগের মাথায় বলেছি। আপনি আমাকে সহ্য করতে পারছেন না। সত্যিই পারছি না। সুরেলার চোখ টলমল করে ওঠে। নওরিজ চোখের পাতায় চুমু দিয়ে বলল, আপনার হটনেসে আমার জ্বলে যাচ্ছে। সুরেলা মুখ ফিরিয়ে নিয়ে বলে, আপনি কাঁদছেন অথচ মুখ দিয়ে অসভ্য কথা ঠিকই বেরুচ্ছে। আপনি কি সত্যিই আমার উপর রেগে? খুব রেগে? আমি থাকবো না এখানে। এসএসসি শেষ হলে ঢাকার ফ্ল্যাটে চলে যাব। আপনাকে ছোট্ট সুখের সংসার গড়ে দিব ইনশাল্লাহ।
আপনি এখনো কাঁদছেন। থামছেই না কান্না। খুব কষ্ট হচ্ছে। কোথায়? নৌরিজ বুকের বা পাশে দেখায়। সুরেলা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। দুগাল চেপে চোখের পাতার ঠোঁট ছুঁয়ে বলে কমা কাঁদবেন না। সব ঠিক হয়ে যাবে। হু। সুরেলা সযত্নে কাছে টেনে নেয়। এক নতুন সূচনার সূচি লগ্নে ভরসা হয়ে পাশে থাকার অঙ্গীকার দেয়। নৌরিজের কান্না থামে না আজ। বুকে জমা সবটুকু ব্যথা উগরে দেয় সহধর্মিনীর নিকট। নিত্যদিনের মতো সূর্যিমামা ওঠার আগেই সাত সকাল ঘুম থেকে উঠে সুরেলা পাশ ফিরে মানবের পানে তাকায়। মাংসল পেশিবহুল হাতটা গায়ের উপর সরিয়ে দিয়ে ঝুঁকে আসে। ঘুমন্ত লোকটার কপালে চুমু দেয়। চোখের কার্নিশ এখনো ভিজে। সে মুছে দেয় সযত্নে। ছোট ছোট করে ছাটা কালো মিচমিচে চুলে আঙুল গলিয়ে দেয় কতিপয় সময়। তারপর ছুটে যায় গোসলখানায়। গোসল শেষে ঘরে আসে। সোনালি পাড়ের লাল শাড়ি গায়ে জোড়ায়। নিত্যদিনের মতো আটমৌড়ে না। কুচি দিয়ে সাহেবী ভঙ্গিতে পড়ে। কুচি ঠিক করা দরকার। একা একা করা মুশকিল। তার জনাব থাকতে কষ্ট করবে কেন? সুরেলা বিছানার ধারে দাঁড়ায়। নিজ ঠান্ডা হাত উন্মুক্ত পিঠে রেখে ঠেলা দেয়। মিহিস্বরে ডাকল, নভ্যরিজের আব্বা ও নৌসিনের আব্বা যান। উঠুন না। ঠেলাঠেলিতে বিরক্ত হয় নৌরিজ। খানিকটা রাগ হয়। তবে চোখ মেলতেই সব বিলীন হয়। হামি তুলে উঠে বসে। ডার্লিং, বিছানায় আয়, লুচ্চামি পাচ্ছে। মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়। আর আপনি সকাল সকাল বাজে বকা শুরু করে দিয়েছেন। উঠুন, আমার কুচি ধরে দিন তো। সুরেলা শাসনের সুরে বলে। একদম পাকা গিন্নিদের মতো। নৌরিজ টলতে টলতে উঠে আসে। হাঁটু গেড়ে বসে কুচি ধরে দিতে নিয়েও দেয় না। আমি গুজে দিচ্ছি। একদম না। দুই দম হ্যাঁ। সুরেলা তিরিং বিরিং করে। নৌরিজ গুজে দেয় কুচি। খানিকটা দুষ্টুমিতেও মেতে ওঠে। সুরেলা লাজে রাঙা হয়। বিড়বিড় করে তুলোধুনো করে। নৌরিজ পেটে সজোরে চিমটি কেটে বলে, লাল বউটিকে হেব্বি হট লাগছে। সুরেলা নাক মুখ কুচকে নেয়। পরিস্থিতি যেমনই হোক লোকটার লুচু কথা ফুরাবার না। কই বলতো সকালে শিশির ভেজা স্নিগ্ধ শোভন লাল গোলাপের মতো লাগছে। তা না হট হট লাগছে। নৌরিজ আবারও ঘুমোনোর প্রস্তুতি নেয়। সুরেলা সোনার চাবির গাছি আঁচলে বেঁধে বেরিয়ে পড়ে তার সোনার সংসার সামলাতে। পুরো সংসার এখন তার কথায় চলে। এ রাজমহলের ঘোষিত রানী সে। শাপলা ইলিশ মাছের চাকা বানায়। আরে আরে সামনে শিল পাটায় সরিষা বাটতে থাকা জুবিন ভাইকেও দেখে নেয়। জুবিন ভাইকে দেখে তার সিন ভাইয়ের কথা মনে পড়ে। চাচি বা সুর আপাকে শিলপাটা নামাতে দেখলেই সিন ভাই বিরক্ত মুখে বলতো, কি বাটা লাগবো দে আমি বাইটা দিই। শাপলা আশেপাশে থাকলে রসিকতা করত। টিপ্পনি কাটত। তখন সিন ভাই শিল্পীটা ছুঁড়ে মারার হুমকি দিত। আর সে ভয় ছুটে পালাতো। তার ছেড়ার কোনো ভরসা নেই। মারতেও পারে। একবার তো টেংরি ধরে পুকুরের ছুঁড়ে ফেলেছিল। তখন সে খুব ছোট ছিল। সে আর সুর আপা মিলে সিন ভাইয়ের বিড়ির প্যাকেট থেকে বিড়ি চুরি করে আগুন ধরিয়ে টেনেছিল একবার। তাই শাস্তি দিয়েছিল। শাপলা হুট করেই হেসে ওঠে। জুবিন ভ্রু উঁচিয়ে বলে, ডাইনির মতো হাসছিস কেন? শাপলা রাগল না। হেসে গড়গড় করে পেটের সব কথা বলে দিল। সে কি ভয় পাইছিলাম জানো? পৌষ মাইশা শীতে ঠান্ডা বরফের লাহান পানিতে হাবুডুবু খাইছি দুজন। সিন ভাই ইয়া বড় লাঠি নিয়া ঘাটপাড়ে বইসা ছিল। উঠলেই পিঠে ভাঙব। আমরা দুইজন ডরে ঠান্ডা পানির ভেতর কুহু কুহু করতাছিলাম। পানি খাইয়া আমাল পেট ভুল হইছিল। মনে হইতেছিল 8 মাসের পোয়াতি। সেদিন সারাবেলা পুকুরেই ঘাপটি মাইরা ছিলাম। সিন ভাইয়ের একটুও দয়া হয় নাই। পুরাই খারুস। এত জাল্লাও রসকস নাই। খালি খ্যাক খ্যাক খ্যাক। চাচি জেকি খাইয়া হেতিরে পেটে ধরছিল। শাপলা হেসে গড়াগড়ি খায়। জুবিনের মুখে অবশ্য হাসির ছিটে ফোটাও নেই। গম্ভীর মুখে সরিষা বাটা তুলে পাটা ধুয়ে রাখে। শাপলা মাছ ধুয়ে রান্না চড়ায়। আর বকর বকর করে। তার বকর বকরে বিরক্ত হয়ে জুবিন বাছাই গলায় ধমকে ওঠে। বাচালের মতো বকবক করিস। বাচালের মতো কেন বলছি? তুই তো বাচালি। একদণ্ডই চুপ থাকবে না। ছাগলের মতো অনর্গল ম্যামা করে যাবে। অসহ্যকর। মাথা ধরে গেছে আমার। আরেকটা কথা বললে মুখ সেলাই করে দিব বেয়াদব। চুপচাপ কাজ কর। শাপলার হাসি হাসি মুখ কালো হয়ে যায়। চোখে পানিও আসে। রাগ হয় নিজের উপর, তুই কেন এত কথা কইস শাপলা?
চুপ থাকবার পারিস না? ওহনথেন একটা কথাও কবি না? নিজেই কইব তোর তোতা পাখির মতন মিষ্টি মিষ্টি কথা আমার ভাল লাগে। আর এখন ধমকান হইতাছে। কইলাম না কথা, কি হইল? কথা না কইলে মানুষ মরে। মানুষ না মরলো আমি তো মরমু। পেট ফুইলা মইরা জামু কথা কইতে না পারলে। একা একাই বিড়বিড় করে শাপলা। নাক টেনে টেনে কাঁদে, কি ধমকটাই না দিল। আমার বুক ওহনো ধরফর ধরফর করতাছে। যদি কিডনি ফিডনি অ্যাটাক হইয়া মরতাম। ক্যাডায় দায়ভার নিত? ওই কানা মাস্টার। থেমে যায় শাপলা। পেছনে ফিরে ক্যাবলাকান্তের মতো হেসে বলল, মরার কমু কি আর কছি কি? ও জুবিন ভাই, তোমারে কই নাই তো। আমগোর স্কুলে এক জাদরেল অঙ্কের মাস্টার আছে। হ হ হেরেই কইছি। জানো মাস্টার কি করছে? আমারে কইছে শাহজাহানের বউয়ের নাম কি? আমি কইছি তারাবানু। অমনেই কেলাসের বেগকে দাঁত বার কইরা হাইসা দিছে। ইহিনে আমার কি দোষ তুমিই কও? আর হেই চশমা পরা কানা মাস্টার আমারে ৩টা বেতের বাড়ি দিছে। তাই আমি তোমার স্কুলে পড়মু না। একদমে বলে শাপলা শ্বাস নেয়। জুবিন কটমট করে বলল, গাধার বাদশা শাহজাহানের বউয়ের নাম মমতাজ। তাই মেরেছে। মাথায় তো গোবর ছাড়া কিছুই নেই। পারিস খালি ফ্যাক ফ্যাক করতে আর ফটর ফটর কথা বলতে। শাপলা তীব্র প্রতিবাদ করে বলে, মিছা কথা কও কেন? আমগোর গাঁওয়ের শাহজাহান কাক্কার বউয়ের নাম তারাবানু। আমার ক্লিয়ার মনে আছে হু। জুবিন চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। শাপলা নাক মুখ কুচকে নিয়ে বলল, এমন মুখ বানাইয়া কি প্রমাণ করবার চাও তুমি? হ্যাঁ, তুমি মহাজ্ঞানী আর আমি গাধার বউ। আমি গাধার বউ হইলেও তুমি মহাজ্ঞানী না। কিহামে কও তো? থাক আমি কই, কারণ আমি গাধার বউ হইলে তুমি তো গাধা। হি হি হি। হি হি সুরে হেসে উঠল শাপলা। জুবিন ক্লান্ত বদনে রুমে ফিরে আসে। এই মেয়ে পুরাই পাগল। আর ওর সাথে থাকতে থাকতে সেও পাগল হয়ে যাচ্ছে। এই যে গামছা কাঁধে ফেলে পুরোবাড়ি হন্য হয়ে গামছা খুঁজছিল। সকালের নাস্তা সেরে ঘরদোর গুছিয়ে গাছিয়ে জুবিন স্কুলের জন্য তৈরি হয়। কিন্তু শাপলার মাঝে স্কুল যাওয়ার লক্ষণ পরিলক্ষিত হয় না। মেয়েটাকে সে নিজের স্কুলে এইটে ভর্তি করিয়ে দিয়েছে। বসে আছিস কেন? যা স্কুল ড্রেস পরে রেডি হয়ে নে। দেরি হয়ে যাবে নয়তো। আমি কইলাম না, আমি স্কুলে যাবো না। তুমি যাও। জুবিন রাগী চোখে বলল, আমাকে রাগাবি না। ৫ মিনিট সময় দিলাম রেডি হয়ে নে। কইলাম তো যামু না। শাপলা জেদ ধরে। জুবিন রেগে যায়। বাহু চেপে দাঁড় করিয়ে স্কুল ড্রেস এনে মুখের উপর ছুঁড়ে মারে, তুই যাবি, তোর ঘাড় যাবে। শাপলা জামা কাপড় ছুঁড়ে ফেলে। জুবিন লাল চোখে তাকিয়ে দেখে। শাপলা হুট করেই কেঁদে দেয়। ফ্যাচ ফ্যাচ করে বলে, স্কুলে সবাই আমারে নিয়া হাসাহাসি করে। আমার পাশে কেউ বসবার চায় না। এমন করে মনে হয় আমার গায়ে গু লাইগা আছে। সবাই গাইয়া ভূত কইয়া খ্যাপায়। আমি কথা কইলে মুখ ভেঙ্গায়। তোমার কথা কইয়া আমারে খ্যাপায়। জুবিনের রাগী চাহনি শান্ত হয়ে আসে। কণ্ঠে নমনীয়তা ঢেলে বলে, আমি ওদের বকে দিব। তুই রেডি হয়ে নে। আর স্কুলে ওরকম গেও সুরে কথা বলা যাবে না। আমার মতো শুদ্ধ ভাষায় কথা বলবি বলেছিলাম না। আমি শুদ্ধ কইরা কই। তয় কইতে কইতে কখন এমন কইরা কইতে থাকি হুঁশ পাই না। তখন সবাই হাসে। আমার মেলা শরম করে। জুবিন হাসল। স্কুল ড্রেস তুলে শাপলার হাতে দেয়। এবার শাপলা চুপচাপ স্কুল ড্রেস পরে আসে। ক্রস বেল এলোমেলো। জুবিন ঠিক করে দেয়। শাপলার শ্যামল মুখ লজ্জায় লাল হয়ে আছে। জুবিন গাল টেনে বসিয়ে দেয় বিছানায়। চুলগুলো আছড়ে বিনুনি বাঁধতে বাঁধতে বলল, সহপাঠী বন্ধুরা সব সময়ই হারামি হয়ে থাকে। ওদের কাজই পচানো। আর এটার মধ্যেও অফুরন্ত আনন্দ আছে বুঝলি। কিভাবে? শাপলা অবাক চোখে জানতে চায়। জুবিন লম্বা বেনুনি পেঁচাতে পেঁচাতে বলল, স্কুল লাইফ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টাতেই সবাই তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কাটায়। বন্ধুদের সাথে আড্ডাবাজি, পিটিতে দাঁড়িয়ে চুপি চুপি কথা বলা, ক্লাস ফাঁকি দিয়ে ওয়াশরুমে বসে গপ্প করা, স্যারের হাতে মার খাওয়া, বকুনি খাওয়া, মামাদের ঝাড়ি খাওয়া, অন্যের ব্যাগ দিয়ে ময়লা ব্রেঞ্চ পরিষ্কার করা, পড়াশোনা করি না বলে বন্ধুদের ধোকায় ফেলে টপ করা, স্যারদের বেত চকটাস্টার নিয়ে আসা, বন্ধুদের সাথে ঝগড়া হাসাহাসি, একে অপরকে পচানো। ওর টিফিন খেয়ে বক্সে কাগজ রাখা, ক্লাসে ফিসফাস কথা বলে কান ধরে দাঁড়িয়ে থাকা, পানি খাওয়ার কথা বলে বেরিয়ে ক্লাসে না ফেরা।
কত কিছু, কোনটা রেখে কোনটা বলি বল। শাপলা হা করে শোনে। জুবিন এক বিনুনি শেষ করে। লাল ফিতেও অপর বিনুনিতে হাত দিয়ে জানতে চায়, এখন তুই বল এই আনন্দ মুহূর্ত কাটাতে চাস? সবাই যে আমাকে নিয়ে হাসাহাসি করে। করুক। তোর জন্য কেউ হাসছে, তোর তো গর্ব হওয়ার কথা। তুই ওদের সাথে মিশে দেখ, ওরাও মনের দিক দিয়ে তোকে আপন করে নিবে। ঝগড়া করিস না। হ্যাঁ, সেদিন নাকি তার সাথে চুলোচুলি লাগিয়ে দিয়েছিলি। শাপলা ঝগড়ুটে ভঙ্গিতে প্রতিবাদ করে। তার দোষ নেই, ওই মেয়েটাই আগ বাড়িয়ে তার সাথে লাগতে এসেছিল। জুবিন ঝড়কে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা বুঝতে পারছি। এখন চল। দুজন হাসি মুখে বেরিয়ে আসে। শাপলা বেনুনি নাড়িয়ে আগে আগে হাঁটে। জুবিন তার স্কুল ব্যাগ নিয়ে পেছনে পেছনে। রিকশা ডেকে উঠে পড়ে দুজন। মুখরা শাপলা হরগর করে বলে যায়। তার মুখ বিরামহীন চলে সব সময়। জুবিন চুপচাপ শুনে হোহা করে। কখনো বিরক্ত লাগে, আবার কখনো এই বককেই মন ভালো হয়। কাঁধ জড়িয়ে ধরে বলে, শাপলার বিল চুপ কর। সিনান খুব ভোর বেলায় বাস ধরে গাঁয়ে এসেছে। বাড়ি ফিরতেই শান্তি চাচি এগিয়ে আসে। মাথায় হাত বুলিয়ে দেয়। পিঠ দুইয়ে আদর করে, দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে কাঁদেন। সিনানের খারাপ লাগে না, ভালোই লাগে চাচির উদ্বিগ্নতায়। সে বলল, চাচি আমি ঠিক আছি, চিন্তা কইরবেন না। শফি কোণে। বলতে বলতে শফি হাজির। হাতের টাকা গুনতে গুনতে এগিয়ে আসে। সিনের দিকে টাকাগুলো বাড়িয়ে দিয়ে বলে, তুমি তো আছিলা না, আমি দোকান খুলছিলাম। আল্লায় দিলে ভালোই কামাইছি। গুইনা দেহ তো। সিনান অবাক হয়। সে শফিকে গ্যারেজে রেখে জগৎ ঘুরে। গ্যারেজে বসলেই টুকটাক ভালোই টাকা পয়সা আসে। না হইলেও 500-র মার নাই। শফি ওর মধ্যে থেকে 50-100 মেরে নেয়। সে জানে, কিন্তু কখনো কিছু বলেনি। তার ধারণা ওটা ওর প্রাপ্য। প্রাপ্যটাই নিচ্ছে। সিনান টাকা গুনে দেখে 1003 আছে। সে 1000 টাকা শফিকে ফেরত দিয়ে বলে, টাকা দরকার লাখ লাখ, এই চুনোপুটি কাজে আইব না। তবুও রাখলাম, আব্বার একবেলার ওষুধ তো কেনা যায়। সিনান খানিকটা জোরতা নিয়ে শফির মাকে বলল, চাচি আপনের কাছে কি টাকা হইব? আমি তাড়াতাড়ি দেউনের চেষ্টা করমু। নইলে ক্ষেতের জমিরই দলিল টইরা দিমু। শফির মা আশাহীন কণ্ঠে বলল, বাপ আমার কাছে থাকলে কওয়া লাগতো। শাপলার বিয়ায় খরচ করছি। সমিতি থেন টাকা তুইল্লা ওরে গয়না দিছি। আমি অহন ঋণে জরাজরি তোমারে কোনথেন দিমু। সিনান আশাহত হল। সুরেলা ছাড়া আর কোনো পথ নেই। ভেবেছিল চাচির কাছে পেলে সুরেলার কাছে আর যাবে না। কিন্তু এখন উপায় নেই। শফি গ্যারেজে চলে যায়। শফির মা জগ ভরে সিনানকে খাওয়ার জন্য জোরাজুরি করে। সিনান মানা করে দেয়। বিউটিফুলের কাছে গিয়ে গা ধুইয়ে বলে, অতিনরে মনে পড়ে না, বিউটিফুল। হু। গরু খড়কুটো মুখে দুয়েকবার মাথা চারি মেরে খাওয়ায় মনোনিবেশ করে। শফির মা সিনানের বাধা না শুনেই ভাতের গামলা এনেছে। সিনান দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি হুদাই কষ্ট করলেন। আমি সত্যিই খামু না। খাউন গলায় দিয়া নামে না চাচি। শফির মা একটু নিরাশ হলেন। হঠাৎ মনে পড়ায় বললেন, বউরে আনতে যাবা ওই বাড়ি। দেখি কি করণ যায়। সিনান কোনোমতে গা বাঁচিয়ে নেয়। ঘরে গিয়ে টিনের বাক্স খুলে রূপসার শাড়ি হাতে নেয়। নাক মুখে ছুঁয়ে ঘ্রাণ শুষে নেয়। মেয়েটা কেমন আছে কে জানে। সে শাড়ি নিয়ে চৌকিতে হেলান দিয়ে উদাস বসে থাকে। বসে থাকতে থাকতে চোখ লেগে কখন ঘুমিয়ে পড়ে হুঁশ নেই। ঘুম ভাঙে শফির মায়ের ডাকে। আলস্য চিত্তে উঠে বসে। আঘাতপ্রাপ্ত হাত বেকায়দায় পড়ে ব্যথায় কোটরে পানি জমতে চায়। পুরুষ বিধায় চোখ রাঙানিতে পানি আসার সাহস করে না। দাঁতে দাঁত চেপে ব্যথা ছয় নেয়। কপাট খুলতেই দেখল উঠোনে সুরেলা দাঁড়িয়ে। পরনে লাল দামি শাড়ি, হাতে সোনার বালা জোড়া চিকচিক করছে সূর্যের আলোয়। দুলালি বলেছিল, এরকম বালা তাকেও যেন গড়িয়ে দেয়। সিনান এগিয়ে আসে। কই ময়লা রংচটা সালোয়ার কামিজ পরা তার পুতুল বোন সুর, আর কই এই সোনা জহরত জড়ানো দামি লেবাসের খান বাড়ির বড় বউ। শরীর কেমন তোমার? সিনান সুরেলার চোখে চোখ রাখতে হিমশিম খায়। দৃষ্টি লুকিয়ে ছোট করে বলল, ভালো। সুরেলা পরবর্তী টুকুন শোনার জন্য মুখিয়েছিল। সেন ভাই হয়তো তারও হালচাল জানতে চাইবে। কিন্তু সেন ভাই সুরেলার জখমিত মনটাকে আরো বিষিয়ে তুলল। সে আঁচলের আড়ালে লুকিয়ে রাখা হাতটা বের করে। সিনানের নজর সেখানটায়। সাদা খামে কি আছে? সুরেলা খামটা বাড়িয়ে বলল, নাও ধরো।
সিনান ইতস্তত ভঙ্গিতে হাতে নেয়। মাঝখানে শফির মা কৌতূহলী মনে জানতে চাইল, হেলো সুর, ওর ভেতরে কি আছে? সিনান ঘোর অস্বস্তিতে পড়ল। ইচ্ছে করল টাকার খাম ফিরিয়ে দিতে। তারপর যা হওয়ার হবে। সে পারবে না ছোট হতে। কিন্তু বাস্তবতার শেকলে তার হাত বাঁধা। আবার অপারেশনের টাকা পরিশোধ করা হয়নি বলে ডাক্তার বলেছেন টাকা পরিশোধ না করলে পরবর্তী চিকিৎসা স্থগিত থাকবে। হাসপাতালের বিলও জমছে। টাকার জন্য কত মানুষের দোরগোড়ায় গিয়েছিল। সবাই ফিরিয়ে দিয়েছে। বাড়ি আগেই বন্ধক রাখা। নতুন করে আর কি বন্ধক রাখবে? নিরুপায় হয়েই মাকে বলেছিল সুরকে বলে যেন কিছু টাকা নেয়। ওই দরকারি কাগজপত্র চাচি। সুরেলা হাসি মুখে বলল। শান্তি বেগম বললেন, ও আচ্ছা। জামাইরে ভেতরে ডাক না। রাস্তায় খাড়া রইছে কেমন দেখায় ক। সিনান সুরেলার দিকে তাকালো। সুরেলাও তাকায় বিধায় চোখাচোখি হয়। সিনান নজর নামিয়ে নিলে সুরেলা বলল, না চাচি, অন্যদিন। তারা আছে একটু। আমি এখনই যাব। শফি আছে। একটু ডাকো তো। শফি তো গ্যারেজে আছে। তাইলে কি করার? আমি যাই। ভাই নিজের খেয়াল রেখো। আসছি। সুরেলা হাসি মুখে বিদায় চায়। অথচ ডাগর ডাগর চোখ জলে ভরা। সিনান কপালে ভাঁজ ফেলে শুধালো, রূপসার আসার কথা ছিল। ও তো ময়মনসিংহে আছে চাচি আম্মার সাথে। সুরেলা বিমর্ষ মুখে জবাব দিল। সিনান সমস্ত জোরদার জলাঞ্জলি দিয়ে অবাক হয়ে বলল, ময়মনসিংহ আছে মানে কি? ঠিকানা দে আর নাম্বার দে উহুনকার। দে। আমি শুধু জানি ময়মনসিংহে আছে। ঠিকানা, ফোন নাম্বার আমার জানা নেই। আর রূপসা স্বেচ্ছায় সজ্ঞানে চলে গেছে। কেউ জোরজবরদস্তি করেনি। সুরেলা শান্ত সুরে বললেও সিনানের মাথা গরম হয়। মেজাজ দেখিয়ে বলল, জানোস না মানে কি? তুই নিয়া গেছোস, তুই ফিরে আনবি। আমি ওত কিছু বুঝি না। দেখ সুর, ভালোয় ভালোয় কইতাছি, হেরে আমার কাছে নিয়ে আয়। নইলে খুনাখুনি আবার হইব কইলাম। সুরেলা চেষ্টা করেও চোখের পানি লুকিয়ে রাখতে পারে না। এককালে ভাই শুধু তার কথাই চিন্তা করত। এখন ভাই অন্য কারো চিন্তায় এত মশগুল যে সুর নাম প্রাণীটির কথা মাথাতেই আনছে না। তার ভালো থাকা মন্দ থাকা নিয়ে ফারাক পড়ে না। সে অত্যন্ত স্বাভাবিক চিত্তে বলল, আমি সত্যিই জানি না ও কোথায় আছে। শুধু জানি ও নিজের ইচ্ছেও গেছে, কেউ বিন্দুমাত্র জোর করেছে বলে আমার মনে হচ্ছে না। আমার দেরি হচ্ছে, আমি গেলাম। উনি বাইরে দাঁড়িয়ে আছে। সুরেলা চলে যেতে উদ্যত হলেও সিনান বাহু চেপে বাধা দেয়, তোর পায়ে পড়ি, ওরে আমারে ফিরা দে। ও আমারে পাগলের মতন ভালোবাসে। স্বেচ্ছায় যাউনের কথাই আইসে না। নিশ্চয়ই ওর মায়ে জোর কইরা নিয়া গেছে। তুই খালি চুপে চাপে আমারে ওর কাছে পৌঁছানোর ব্যবস্থা কইরা দে। তারপর আমি দেখমু। কেউ জানবারও পারব না। সিনানের কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠেছে। সুরেলার মনে পড়ে না ভাই কখনো কারো কাছে এভাবে আর্জি করেছে। এতটা নত হয়ে কারো কাছে সাহায্য চেয়েছে। সে ম্লান সুরে বলল, আমি সত্যিই জানি না। যতটুকু জানি বলেছি। তারপরও যদি জানতে পারি আমি সাহায্য করার চেষ্টা করব। এখন আমাকে যেতে হবে, ছাড়ো। সত্যি কইতাছোস? খা আমার মাথা। সিনান সুরেলার হাত মাথায় রাখে। সুরেলা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে বলে, হো আমি যাই। নিজের খেয়াল রেখো ভাই। সুরেলা চলে যায়। সিনান সালেহ অনুভূতিহীন চোখে চেয়ে দেখে তার গমন পথ। সুর কি সত্যিই সাহায্য করবে? কেন করবে না? তার জন্য সুর সব করতে পারে। নিজের কথা, নিজ সংসারের কথা না ভেবে দুলালিকে ওই তো তার কাছে পাঠিয়েছিল। আজও করবে। এটুকু ভরসা তার আছে। এখন ভালোয় ভালোয় আদরের দুলালি তার পিঞ্জরে ফিরলে হয়। বড্ড ভুল হয়েছে ওকে পাঠিয়ে। একটু কঠোর হয়ে আটকে রাখা উচিত ছিল। সুরেলা ধীর পায়ে হাঁটে এই আশায় ভাই হয়তোবা বলবে, সুর সাবধানে থাকিস। কিন্তু আবারও ব্যথিত হয় মন। ঝাপসা দৃষ্টি ফেলে টলতে টলতে গাড়িতে গিয়ে বসে। নওরিজ গাড়ি স্টার্ট দিয়ে বলল, কোনো সমস্যা? সুরেলা জবাব দিল না। নওরিজও জোর দিল না। শুধু দৃঢ় কণ্ঠে আওড়ালো, শেষবার দেখে নে বাপের বাড়ির আঙিনা। হয়তো আর ফিরে দেখা হবে না। সুরেলা সিটে গা এলিয়ে চোখ বুজে নেয়। ফিরে দেখে না। পিছুটান নেই তার। এক নতুন সূচনায় মত্ত হতে হবে তাকে। সেই সূচনায় পিছু ফিরে দেখার সুযোগ নেই। 10 বছর পরের এক নব দিবালগ্নে নব শুভারম্ভ।
নওরিজ মাহবুব খান ভ্রুকুটিতে ভাঁজ ফেলে সতর্কতার সাথে কোলের শিশুটির দিকে তাকিয়ে আছে। শিশুটি ফোকলা দাঁতে হাসে। এক হাত মুখে নিয়ে চাটতে চাটতে বাবা বাবা ডাকে। নাকের কাঁচা পানি আসলে জিভ দিয়ে চেটে নেয়। নওরিজ নাক মুখ কুঁচকে নিয়ে বিড়বিড় করে, আনহাইজেনিক বাচ্চা। আম্মা, আর কতক্ষণ? জলদি আসুন। আপনার নাতির হাইজিন সম্পর্কে জ্ঞান না থাকতে পারে, আপনার তো আছে। কিভাবে সর্দি চেটে খাচ্ছে? জলদি আসুন তো। রেবেকা বানু রান্নাঘরে থেকে সাড়া দিলেন, 5টা মিনিট বসো। আমি আসছি। আর নাকটা ঝেড়ে দিলেই তো হয়। আমি বিরক্ত মুখে প্রশ্ন করে। রেবেকা বানু বিরক্ত মুখে বলল, রিজ আরেকটা কথা বললে সিহানের পটি তোর মুখে ঘষে দিব। নওরিজের পেটের সব উগরে আসতে চায়। টিস্যু চেপে ছেলের নাক মুছে দেয়। নাক মুছে দেওয়ায় সিহান হুট করেই কেঁদে ওঠে। রান্নাঘর থেকে রেবেকা বানুর ধমক ধেয়ে আসে। নিশ্চয়ই রিজ উল্টোপাল্টা কিছু করেছে। বিরক্ত হয় নওরিজ উঠে দাঁড়ালো। বগলদাবা করে শূন্যে ছুঁড়ে আবারও ধরে নেয় সিহানকে। সিহানের কান্না থেমে যায়। খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতেই বেচারার ভরাট পেটের সব বেরিয়ে আসে। বমির সবটুকুই বাবার মুখে এসে পতিত হয়। নওরিজের ইচ্ছে করে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দোকানে হাত চেপে গগনবিদারী চিৎকার করতে। সেই গলা ফাটিয়ে ডাকে, সুরের বাচ্চা। সিহান বাবা বলে ডাকে আর হাসে। বোঝায় আবারও শূন্যে ছুঁড়ে মজা দিতে। নওরিজ শূন্যে ছুঁড়ে না, মেঝেতে বসিয়ে দিয়ে গোলগলিয়ে বমি করে ভাসিয়ে দেয়। 1 বছরের সিহান ফ্যাল করে তাকিয়ে রইল ক্ষণ। তারপর ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ে। রেবেকা বানু এগিয়ে আসে। নাতিকে কোলে তুলে ছেলেকে ধমকান, বাপ নামের কলঙ্ক তুই। একটু বমি করেছে তাই বলে বাড়ি মাথায় তুলে নাচবি? বাচ্চার বমি দেখে নিজেই বমি করে ভাসিয়েছে। লজ্জা করে না তোর? নোংরা পরিষ্কার করে কাজে যাবি। নওরিজ কিছু বলতে পারছে না। লাগাতার বমি করে যাচ্ছে। ঘেমে নিয়ে একাকার। সুরেলা ব্যতিব্যস্ত হয়ে বেরিয়ে আসে। কি হয়েছে? বউ, তোর আনহাইজেনিক বাচ্চা আবারও আনহাইজেনিক কাজ করেছে। তবে আমি খুবই গর্ববোধ করছি। গুনা খাওয়াতে পারলেও আমার নাতি ওকে বমি খাইয়েছে। এই রিজ হেতে কেমন রে? রেবেকা বানু ভ্রু নাচায়। নওরিজ কিছু না বলে ছুটে যায় গোসলখানার দিকে। রেবেকা বানু আবারও স্মরণ করিয়ে দেয় নোংরা যে করেছে তাকেই পরিষ্কার করতে হবে। সুরেলা মুচকি হাসল। ছেলে সিহানকে নিজ কোলে নেয়। গাল চেপে বলে, কি করেছেন আব্বাজান? আপনার আব্বা আপনাকে আর কোলেই নিবে না। একদম উচিত কাজ করেছে। এমনিতেও কতক্ষণ কোলে নেয় ওর বাপে? 1 মিনিট পেরুতে দেয় না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। হেগে দেবে, শিশি করে দিবে। থাক বাদ দে তো। নবু উঠেনি। আজ ছুটি না। 12টার আগে উঠবে না বলে ঘরে ছিটকিনি দিয়ে ঘুমিয়েছে। ওই বদবাপের কোনো অংশে কম না। কাল বললাম আয় দাদুভাই তোকে একটা চুমা দেই। আদর করি। সিহান আসার পর তোকে আদর করা সময় পাই না। জানিস কি বলে? সুরেলা জানে কি বলেছে। তবুও কৌতূহলের সাথে শুধায়, কি বলেছে? বলে দাদি আগে পেপসুডেন্ট দিয়ে ভালো করে ব্রাশ করো, তারপর মাউথ ফ্রেশ স্প্রে করে নাও। দেন চুমু খাওয়ার অনুমতি পাবা। বদমাইশ ছেলে বাপের এক কাঠি উপরে। তার বলার অবকাশ রাখে না। সুরেলার মাঝে মাঝে কপাল চাপড়াতে ইচ্ছে করে। সে ঘরে যায় ছেলেকে নিয়ে। নওরিজ ঘণ্টা খানেক লাগিয়ে গোসল সেরে বেরিয়ে আসে। সুরেলা শুকনো তোয়ালে এনে মাথা মুছে দেয়। নওরিজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, বলেছিলাম একটাই থাক। মেয়ের আশায় আরেকটা নিলি। তোর 2 নাম্বার বাচ্চা আমার জীবন গুটময় করে দিয়েছে। আমার কাছে আসলেই ওর হাগুমুতু বমি সব বেরিয়ে আসে। সুরেলা ঠোঁট চেপে হেসে বলল, সিহানের 2 বছর গড়ালে আমরা আরেকটা বাবু নিব। আর আমি জানি এরপর মেয়ে হবে। নওরিজ কটমট করে চায়। সুরেলার হাত থেকে তোয়ালে ছিনিয়ে নিজেই মাথা মুছে চোখ পাকিয়ে বলে, আজ থেকে আমি গেস্টরুমে থাকব। ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। সুরেলা শব্দ করে হেসে ওঠে। নওরিজ পাত্তা দেয় না। সে এবার বহুত সিরিয়াস। বউয়ের কাছে সাবধানে যেতে হবে। মিশন নাম্বার 3 কখনোই সফল হতে দিবে না। দুপুরের দিকে রেবেকা বানু ঘুমিয়েছিলেন। 9 বছরের নভ্যরিজ ড্রয়িং রুমে ভিডিও গেম খেলছে। ড্রয়িং রুমের মেঝেতে হরেক রকম খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট্ট সিহান হামাগুড়ি দিয়ে এক এক সময় এক এক খেলা দিয়ে খেলছে। মায়ের আদেশ অনুযায়ী নভ্যরিজের কাজ ছোট ভাইয়ের খেয়াল রাখা।
সে গম্ভীর মুখে ভিডিও গেম খেলে আর সিহানের উপর নজরদারি করে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নভ্যরিজ উঠে গিয়ে দরজা খুলে অপরিচিত মানুষ দেখে ভ্রু কুঁচকে নিয়ে বলল, জি কাকে চাই? সুরেলা। অপরিচিত পুরুষ মানুষের মুখে মায়ের নাম ভালো লাগলো না নভ্যরিজের। সেই গুরুগম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? আমি সিনান সালেহ। নামটা ছোট ভাই সিহানের সাথে অনেকটাই মিলে দেখে নভ্যরিজ ভালো করে দেখল মানবকে। সে আবারও প্রশ্ন করে, আপনি আম্মাকে কিভাবে চেনেন? সিনান সালেহ হাসল। দরজায় হাত রেখে বাচ্চা ছেলেটার আপাদমস্তক দেখে। সুরের ছেলেও আছে। থাকবে না? 10টা বছর কম নাকি? সে বলল, তোরে দেইক্ষা তোর বাপের কথাই মাথায় আসে। বাপের ব্যাটা হইছস। যা তোর মায়েরে ডাক। তুই তোকারি পছন্দ হলো না। সেভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিবে। কিন্তু ছোট্ট সিহান এসে ভাইয়ের পা ধরে দাঁড়িয়ে যায়। অজ্ঞাত মানবের দিকে হা করে তাকিয়ে থাকে। সিনানের কপালে আরেকটা ভাঁজ ফুটল। এইডা ক্যাডায়? আমার ছোট ভাই সিহান। বাহ, দুইটা বাচ্চার মাসুর। সিনান সিহান নামটা বিড়বিড় করে নভ্যরিজকে বলল, তোর নাম কি রে? নভ্যরিজ মাহবুব খান। আরে আপনি সিনকে কেন কোলে নিচ্ছেন? দিন ওকে। দিন বলছি। সিনান নভ্যরিজের বাধা মানে না। সিহানকে কোলে তুলে নিয়ে একগাল হেসে বলে, তুই পুরাই তোর মায়ের মতো হইছস। নভ্যরিজ সরা গলায় মাকে ডাকাডাকি শুরু করে দেয়। সুরেলা ফিটার ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে আসে। নভু, দরজা খুলেছিস কেন? কে এসেছে? আর সিহান কই? নভ্যরিজ ধরে রাখা দরজা খুলে দেয়। সুরেলা মুহূর্তেই পাথরের জমে যায়। সেই অতিপরিচিত শ্যামল মুখখানি। আগে খোঁচা খোঁচা দাড়ি থাকলেও এখন দাড়ি গোফে চোয়াল ঢেকে আছে। হ্যাংলা পাতলা গড়ন বদলে সুঠামদেহী হয়েছে। তবুও চিনতে অসুবিধা হয়নি সুরেলার। চারপাশ হতে শব্দ আসা বন্ধ হয়েছে। মনে হচ্ছে সব থমকে আছে। সুরেলা শ্বাস নেয়, নিজ শ্বাসক্রিয়ার আওয়াজে গা ছমছম করে ওঠে। অস্ফুট স্বরে ডাকে, সিন ভাই। ড্রয়িং রুমের সোফায় বসে সিনান সালেহ। কোলে ছোট্ট সিহান। মামার কোলে বসে তার আনন্দের শেষ নেই। নভ্যরিজ পাশে বসেই ভিডিও গেমে মত্ত। সুরেলা কাপা কাপা হাতে গ্লাসে পানি ঢেলে সিনানকে দেয়। সিনান এক ঠোকে সাবার করে গ্লাস ফিরিয়ে দেয়। বলে, আম্মা জানলে খুশি হইব যে হের মাইয়ার দুইটা ছাওয়াল আছে। সুরেলা কি বলবে ভেবে পাচ্ছে না। সিনান আবারও বলল, আবার মন খারাপও করবার পারে। যারে পেটে থুইছে হের পেট থেন দুইটা ছাওয়াল হইছে আর হ্যায় জানে না। সুরেলা গাল বেয়ে গড়িয়ে পড়া নোনাজল মুছে নেয়। নভ্যরিজ আর চোখে মায়ের দিকে তাকায়। তাদের মামুজান আছে, আম্মা তো আগে বলেনি। হুট করে এত বড় মামু কোত্থেকে আসলো? সিনান পকেট থেকে 2টো টাকার বান্ডিল বের করে টি টেবিলের উপর রাখল। এই দুইটা বান্ডিল জোগাইতে যতটুক খাটুনি গেছে তারথেন বেশি খাটছি তোরে খুঁজতে। যাই হোক, 10 বছরে সুদ ধরলে মেলা টাকা পাস। তয় আমি সুদ দিমু না। সুদ খাওয়া হারাম। কথা কস না কেন? আমার আশায় অসুবিধা হইছে। কেউ জানলে সমস্যা হইব তাই না? সুরেলা নাক টেনে বলল, না না, তেমন কিছু না। তুমি বলো, কেমন আছো? আব্বা আম্মা কেমন আছে? সিনান হাসল, তুই জানিস তারা বাইচা আছে নাকি মইরা গেছে? সুরেলা বুকে ধাক্কা অনুভব করে। অগাধ বিস্ময় নিয়ে ভাইয়ের দিকে তাকায়। সিনান শব্দ করে হেসে বলল, ভয় পাস না। মরে নাই। সুরেলা আটকে রাখা শ্বাস ছাড়ল। সিনান বলল, তোর সময় নষ্ট না করি। বড়লোক মানুষের 1 মিনিটেরও মেলা দাম। টাকা দিতেই আইছিলাম। দিলাম, ওহন উঠি তাইলে? সবে এলে, এখনই যেতে দিব নাকি? সিহানকে আমার কাছে দাও। আর তুমি ফ্রেশ হয়ে নাও। গাঁও থেকে এতদূর জার্নি করে এসেছো, ফ্রেশ হলে ভালো লাগবে। আগলা পিরিতি দেহনের দরকার নাই সুর। ভাই। আমি কারো ভাইটাই না। তাই ভাই না ডাকলেই খুশি হমু। সুরেলা আহত চোখে চায়। কিছু বলতে পারে না। কী বা বলবে সে? সিনান পকেট থেকে কচকচে 2টো 500 টাকার নোট বের করে। একটা ছোট্ট সিহানের হাতে দেয়। অপরটা নভ্যরিজের দিকে বাড়ায়। নভ্যরিজ নিতে চায় না। সিনান খ্যাক করে ওঠে। বড়রা কিছু দিলে নেওয়া লাগে। বাপ মায় আদব শেখায় নাই বেয়াদব। নভ্যরিজ ভোতা মুখে মায়ের দিকে তাকায়। সুরেলা নিতে বলে বিধায় নভ্যরিজ নেয়। সিনান সিহানকে প্রাণ ভরে আদর করে। সারা মুখে চুমুর বন্যা বইয়ে সুরেলার কোলে ফিরিয়ে দেয়।
আগে জানলে খালি হাতে আসতাম না। আগে জানমুই বা কেমনে। আমার একটা না দুইটা ভাইগনা আছে। একটারে কয়েকদিন পর বিয়াও দিতে হইব। থাক কোনো ব্যাপার না। মামারে ছাড়াও বিয়া হয় তাই না ভাইগনা। নভ্যরির চোখ পিটপিট করে। সিনান তার মাথায় হাত বুলিয়ে আদর করে দোয়া দিল, অনেক বড় হ মামা। অনেক নাম কর। অনেক অনেক বছর বাইচা থাক। সিনান চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সুরেলা এখনো নির্বাক। কি বলবে ভেবে পাচ্ছে না। কিভাবে সিন ভাইকে আটকাবে সে। সিনান দরজা অব্দি গিয়ে ফিরে তাকায়। সুরেলাকে বলে, হ্যাঁ, সামনের মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা ফুটবল। দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। আশা করি দায়িত্ব পালন করবি তোরা। আসি। বাচ্চাদের খেয়াল রাখিস। ভাবছিলাম আজই শেষ দেখা। তয় ওদের দেখবার পর মন কইতাছে আবারও আসমু কোনোদিন। দরজা টেনে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে সিনান। স্যান্ডেলে চপর চপর শব্দ তৈরি করে সিঁড়ি বেয়ে নিচে নামে। হঠাৎ পদযুগল থেমে যায় সিনানের। বুকটা টিপটিপ করে। নিচতলায় সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে থাকা এক রমণীর উপর চোখ আটকায় তার। মানবীর গায়ে কুর্তির উপর ডাক্তারদের মতো সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। কাঁধে ব্যাগও ঝুলছে। রুমাল দিয়ে চোখের চশমা মুছতে মুছতে গুনগুনিয়ে গান গাইছে। মাথা নুইয়ে রাখলেও সিনানের চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি মানবীকে। সমাপ্ত গল্প। নীলাম্বরে রৌদ্দুরের হাতছানি। লেখনীতে বেলা শেখ। অন্তিম পর্ব।